ওয়েলকাম টু প্রোডিজি অফ কেমিস্ট্রি অ্যান্ড কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদ শরীরতত্ত্বের লেকচার 5 নিয়ে আলোচনা করব এবং এই লেকচারে আমি মেইনলি কভার দেওয়ার ট্রাই করব হচ্ছে তোমার অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন অ্যান্ড সাইক্লিক ফটোফসফোরাইলেশন, যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে তোমার অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। সো তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও ক্লাসটাতে, এবং এই আজকে যেই জিনিসটা পড়াবো সেটা থেকে তোমার মেনলি সিকিউ আসতে পারে, তোমাদের বিভিন্ন জায়গায় সিকিউ আসতে পারে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর আজকে চাই অন্তত শেষ পর্যন্ত তোমরা অন্তত 100+ স্টুডেন্টস থাকো, তাহলে অন্তত মোটিভেশন পাওয়া যায় ক্লাসটা শেষ পর্যন্ত টেনে নেওয়া। এখন পর্যন্ত প্রায় 43 জন হয়েছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে থাকো। ক্লিয়ার? ওকে, অনেকেই আসসালামু আলাইকুম বলতেছেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, আর তোমাদের জানা যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে তোমরা ব্যাপারটা শেয়ার করে দাও, এবং তোমরা তোমাদের নিজেদের টাইমলাইনেও শেয়ার করে দাও। ক্লিয়ার? সো 59 জন, আমি 1-2টা গ্রুপে একটু শেয়ার করি। শেয়ার টু স্টোরি, শেয়ার টু গ্রুপ। ওকে, এখন পর্যন্ত প্রায় মেবি 70 জন দেখতে পারতেছি, আর 70 জন দেখতেছো, মাত্র 8টা শেয়ার। একটু শেয়ার একটু বাড়ায় দাও। ক্লিয়ার? তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে থাকো। আমি চাই যেন আজকের ক্লাসটাতে শেষ পর্যন্ত অন্তত তোমাদের যাতে অন্তত তোমাদের 100 জনের উপরে থাকে। 70 জনের পর অনেকটা কমে গেল দেখা যায়। এভাবে করলে হবে না ভাই। কুইক। এখন পর্যন্ত প্রায় 69 জন। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসটা করার জন্য মেনলি আমি টপিক্সটার নাম লিখি। টপিক্সটার নাম হচ্ছে তোমার অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, যেটাকে ইংলিশে বলা হবে হচ্ছে তোমার সাইক্লিক অ্যান্ড অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? সো এই সাইক্লিক এবং অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন পড়ার জন্য তোমার আগের লেকচার, আমাদের আগের যে লেকচারটা আছে, অর্থাৎ লেকচার 4, সেই লেকচার 4টা তোমাদের দেখে আসা একেবারে জরুরি। এইখানে লাইভে হয়তো বা কেউ নতুন থাকতে পারো, দ্যাটস আগের লেকচার থেকে একটু আমি রিভাইজ দিয়ে দেন আমি চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা পুরোটা পড়ায় দিব। ক্লিয়ার? আগের লেকচারটা অবশ্যই তোমাদের মনে আছে। মাত্র 92 জন, আরও 8 জন চাই। ঠিক আছে? অন্তত 100 জন ক্লাসটা করুক, অন্তত 100 জন যাতে ক্লাসটা করে। সাইক্লিক অ্যান্ড অ্যাসাইক্লিক রিপ্রোডাকশন খেয়াল করো। তো এখন আগের লেকচারটা যদি আমি একটু রিভাইজ দেওয়ার ট্রাই করি, সেটা তোমাদেরও লাগবে। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও, অ্যান্ড এটা এমনভাবে পড়াবো যেন তোমার মাথায় একেবারে গেঁথে যায়, এরকমভাবে পড়াবো। সো খাতা কলম নিয়ে বসে যাও, একবারে মুখস্থ হয়ে যাবে, সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? সো চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য আমরা যে জিনিসটা দেখতেছিলাম, যে এই যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া বা সালোক সংশ্লেষণের আলোক যেই পর্যায়টা, সেটা ঘটতেছে হচ্ছে মেইনলি তোমার থাইলাকয়েডে। ক্লিয়ার? সবাই থাইলাকয়েডে। ক্লিয়ার? সো আমরা যদি থাইলাকয়েড একটা আঁকার ট্রাই করি, সো থাইলাকয়েডটা হচ্ছে এটা হচ্ছে পুরোটা একটা এত বড় করে আমরা একটা থাইলাকয়েড আঁকছিলাম। সো থাইলাকয়েডের এই যে নিচের দিকে, সেই নিচের দিকে আমি দেখাইতেছিলাম যে এই দিকে নিচের দিকে থাকে হচ্ছে তোমার ফটোসিস্টেম 2 PS, মানে এটা হচ্ছে ফটোসিস্টেম 2। নিচের দিকে থাকে হচ্ছে তোমার ফটোসিস্টেম 2, আর উপরের দিকে থাকে হচ্ছে তোমার ফটোসিস্টেম 1। উপরের দিকে কি থাকে? ফটোসিস্টেম 1। তাহলে এটা বলতেছিলাম যে আমাদের নর্মালি 2 ধরনের ফটো সিস্টেম থাকে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। এখন কোনটা কোন জায়গায় থাকবে আমি কি বলতেছিলাম, যে ক্লাসের 1 রুল সে সবসময় উপরে থাকবে। সো ফটো সিস্টেম 1 হচ্ছে উপরের সারফেসে, আর ফটো সিস্টেম 2 অর্থাৎ সে নিচের রুল, তাহলে সেটা নিচে থাকবে। তারপরে কি বলতেছিলাম, যে এখানে তারপরে আমরা বলতেছিলাম যে একটা ফটো সিস্টেম মোটামুটি 3টা টাইপের সাবস্টেন্স দ্বারা গঠিত। সেই 3টা টাইপের সাবস্টেন্স হচ্ছে তোমার 3টা টাইপের সাবস্টেন্সের মধ্যে একটা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে ক্লোরোফিল, সেকেন্ড হচ্ছে তোমার রিঅ্যাকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র, থার্ড হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটাকে ইটিসি বলা যায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো এই 3টা পোর্শন দ্বারা মেইনলি একটা ফটো সিস্টেম গঠিত। ক্লিয়ার? সো আমরা যদি এই 3টা সিস্টেমকে একটু ইনপুট করা ট্রাই করি, তখন আমরা পড়াইতেছিলাম যে ভাই ক্লোরোফিল, অ্যাকচুয়ালি ক্লোরোফিল 2 ধরনের আছে, ক্লোরোফিল A এবং ক্লোরোফিল B।
ইনিশিয়ালি ক্লোরোফিল দুই ধরনের আছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এগুলো আগের লেকচারের পড়া, জাস্ট একটু রিভাইজ দিতেছি। ক্লিয়ার? সো যারা যারা আগের লেকচারটা দেখে আসছো তাদের এইটা বোঝা একেবারে সুবিধা হবে। ক্লিয়ার? সো এখানে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপরে বলতেছিলাম কি যে ভাইয়া ক্লোরোফিল এ আবার তোমার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ক্লোরোফিল এ যেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, আর একটা হচ্ছে ভাইয়া ক্লোরোফিল এ যেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। তারপরে আমি কি বলতেছিলাম, তারপরে বলতেছিলাম যে এইখানের যে ক্লোরোফিল এ আছে সেটা কি ফটোসিস্টেম একে থাকবে নাকি ফটোসিস্টেম দুইয়ে থাকবে। তো তখন আমরা বুঝাইতেছিলাম যে তুমি যদি ক্লাসে ফার্স্ট হইতে চাও তাহলে অবশ্যই তোমার বেশি মার্কস পাইতে হবে, মানে ক্লোরোফিল এর 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যেটা শোষণ করে সেটা থাকে হচ্ছে ফটোসিস্টেম একে। ক্লিয়ার? সো এটা থাকবে হচ্ছে ফটোসিস্টেম একে। সো আমরা এখানে ক্লোরোফিল এটাকে দেখাইতে পারি, এখানে এটা হচ্ছে ক্লোরোফিল এ, এটা হচ্ছে ক্লোরোফিল এ, এবং এখানে যে ক্লোরোফিল এটা আছে সেটা হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। দ্যাটস ওয়াই এইটার যে রিঅ্যাকশন সেন্টার, সেই রিঅ্যাকশন সেন্টারের নাম হচ্ছে তোমার P700। ক্লিয়ার? তারপরে বলতেছিলাম যে ফটোসিস্টেম 2, দ্যাট মিনস তুমি যদি ক্লাসের 2 রুল হও তাহলে তুমি কম মার্কস পাবা। তার মানে ক্লোরোফিল এর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যেটা আলো শোষণ করে সেটা থাকে হচ্ছে তোমার ফটোসিস্টেম 2 এ। ক্লিয়ার? সেটা থাকে হচ্ছে কোন জায়গায়? ফটোসিস্টেম 2 এ। ওকে, সো ফটোসিস্টেম 2 আমি এখানে দেখাবো। তো এটা যেহেতু 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, সো এইটার যে রিঅ্যাকশন সেন্টার সেই রিঅ্যাকশন সেন্টারকে বলা হয় P680। ক্লিয়ার? P680। আচ্ছা, এখন তোমরাই বলবা যে ক্লোরোফিল বি কি ফটোসিস্টেম একে থাকে নাকি ফটোসিস্টেম 2 এ থাকে। দেখি আগের লেকচারটা কারা কারা করছে এবং আমি কমেন্ট পড়বো যে তোমরা একটু বলো যে ক্লোরোফিল বি সেটা কি ফটোসিস্টেম একে থাকবে নাকি ফটোসিস্টেম 2 এ থাকবে, এটা তোমরা বলো দেখি। তোমরা বলো দেখি যে ফটোসিস্টেম ক্লোরোফিল বি কি ফটোসিস্টেম একে থাকবে নাকি ফটোসিস্টেম 2 এ থাকবে, একটু কমেন্ট করো দেখি। আর যারা যারা নিউ আসো তারাও বুঝবা, কারণ সবটা জিনিস আবার একটু রিভাইজ দিতেছি, খেয়াল করো। ফটোসিস্টেম 2, আচ্ছা মোহাম্মদ জুয়েল বলছে যে ফটোসিস্টেম 2 এ থাকে, ফেরদুস মিম বলতেছে ফটোসিস্টেম 2 এ থাকে, আর সুরভি দত্ত রিয়া বলতেছে ফটোসিস্টেম 2। ওকে, রুমি ফটোসিস্টেম 2 এ। আচ্ছা, আরো কারো কোনো কোশ্চেন, আরো কারো কোনো আনসার আছে? তার মানে তোমরা আগের ক্লাসটা করছো। জারিফ সাদাফ সিদ্দিকি ফটোসিস্টেম 2, মেহজাবিন সরকার ফটোসিস্টেম 2, রুমি ফটোসিস্টেম 2। ক্লিয়ার? আচ্ছা, তার মানে তোমরা আগের ক্লাসটা খুব ভালোভাবে করছো। তো তার মানে আমি যেটা বলতেছিলাম, খেয়াল করো, ক্লোরোফিল বি ফটোসিস্টেম 2 এ থাকে সেটা কিভাবে মনে রাখবা। যারা যারা নিউ মেম্বার আসো একটু খেয়াল করো, যারা যারা নিউ মেম্বার আসো, ক্লোরোফিল বি ফটোসিস্টেম 2 এ থাকে সেটা কিভাবে মনে রাখবা। বি হচ্ছে ইংরেজি বর্ণমালার 2 নম্বর অক্ষর, খেয়াল করো, এ বি, বি হচ্ছে ইংরেজি বর্ণমালার 2 নম্বর অক্ষর। সো সেটা দিয়ে মনে রাখো যে ক্লোরোফিল বি যেটা আছে সেটা থাকতেছে হচ্ছে ফটোসিস্টেম 2 এ। ক্লিয়ার? সো এখানে আমরা দিব হচ্ছে তোমার ফটোসিস্টেম, ক্লোরোফিল বিটাকে দিব হচ্ছে ফটোসিস্টেম তোমার 2 তে। ফটোসিস্টেম 2 তে থাকে হচ্ছে ক্লোরোফিল বি, ফটোসিস্টেম 2 তে থাকে হচ্ছে কি ক্লোরোফিল বি। তারপরে কি বলতেছিলাম, তারপরে বলতেছিলাম যে ভাইয়া ক্লোরোফিল ছাড়াও আরো বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে জেন্টোফিল, কেরোটিন, তারপরে ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন। সো ফাইকোইরিথ্রিন মেনলি ছিল হচ্ছে লাল রঙের, ইরিথ্রু মানে হচ্ছে লাল। সো এখানে একটা ক্লোরোফিল, এখানে একটা রঞ্জক পদার্থ থাকে, যে রঞ্জক পদার্থটা হচ্ছে তোমার কি রঙের? লাল রঙের। সো সেটাকে বলা হয় ফাইকোইরিথ্রিন। আর একটা হচ্ছে তোমার নীল রঙের থাকে, যেটাকে বলা হয় হচ্ছে তোমার ফাইকোসায়ানিন। তারপরে আরও থাকে জেন্টোফিল, কেরোটিন ইত্যাদি বিভিন্ন টাইপের থাকে। সো এইগুলো হচ্ছে মেইনলি তোমার এগুলো হচ্ছে তোমার মেইন একটা স্ট্রাকচার। আমরা চক্রীয় এবং অচক্রীয় ফসফোরিলেশন পড়তে গেলে এই জিনিসগুলো ফটো সিস্টেম সম্পর্কে শিখলে জানতে হবে। তার মানে দেখো আমরা ক্লোরোফিল সম্পর্কে জেনে ফেললাম, কোন ক্লোরোফিল কোন জায়গায় থাকে বা বিভিন্ন রঞ্জক পদার্থ কোন জায়গায় থাকে, তার সাথে সাথে রিঅ্যাকশন সেন্টারও শিখে ফেললাম যে ফটো সিস্টেম 1 এর রিঅ্যাকশন সেন্টার হচ্ছে P700। কেন? কারণ এখানে যে ক্লোরোফিল এ থাকে সেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, আর ফটোসিস্টেম 2 এর যে ক্লোরোফিল এ আছে সেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। দ্যাটস ওয়াই এটার যে রিঅ্যাকশন সেন্টার আছে সেটা হচ্ছে P680। ক্লিয়ার? এখন যা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে সিরিয়ালি মনে রাখানোর জন্য আমি তোমাদের একটা টেকনিক দিছিলাম, টেকনিকটা তোমাদের মনে আছে কিনা। প্রথমে এবার বিবেচনা করবা যে নিচ থেকে উপরের দিকে যাবা। যারা যারা নিউ মেম্বার আছো তারা আবার একটু খেয়াল করো, যারা যারা, ভাই এটা কোন অধ্যায়? এটা হচ্ছে ভাই এইচএসসি বুটানি চ্যাপ্টার 9। আচ্ছা এদিকে আমি লিখে দিই, বুটানি চ্যাপ্টার 9, বুটানি চ্যাপ্টার 9।
ক্লিয়ার? আচ্ছা, বোটানি চ্যাপ্টার 9 এখন খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসবে, খুব ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এখন যেই টেকনিকটা আমি আগের লেকচারে দিয়েছিলাম শেষের দিকে, যারা যারা আগে দেখছো তারা একটু আবার ভালোভাবে খেয়াল করো, আর যারা দেখো না একেবারে নতুন তারাও এই টেকনিকটা দিয়ে পুরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা সিরিয়ালি সিকোয়েন্সলি তুমি মনে রাখতে পারবা। কিভাবে? আমি বলতেছিলাম যে তুমি নিচ থেকে উপরের দিকে যাবা। সো নিচে হচ্ছে ধরো তোমার পা, নিচে হচ্ছে কি পা, একেবারে মাটির সাথে লাগানো অবস্থায় আছে হচ্ছে তোমার পা। সো আমরা এটাকে পাটাকে লিখবো PHA এভাবে। সো PH তে হচ্ছে তোমার ফিউফাইটিন, PH তে কি ফিউফাইটিন, আর এখানে যে এ আছে সেটা দ্বারা বুঝাবে যে ফিউফাইটিন এক ধরনের রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। দ্যাট মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। খেয়াল করো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনগুলো যদি সিরিয়ালি মনে রাখতে চাও তাহলে তুমি এভাবে মনে রাখবা যে ইনিশিয়াল হচ্ছে পা, ঠিক আছে, মাটির সাথে লেগে আছে একেবারে পা থেকে আমরা উপরের দিকে যাব, তাহলে পা যদি হয় PHA, PH তে হচ্ছে তোমার PH তে হচ্ছে ফিউফাইটিন, আর এ মানে হচ্ছে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। তার মানে ফিউফাইটিন হচ্ছে এক ধরনের রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। তারপরে কি বলছিলাম যে পায়ের উপরে আস্তে আস্তে আকাশের দিকে যাও, আকাশে ধরো তারা একটা পাখি উঠতেছে, ক্লিয়ার? সো সেটাকে আমরা লিখবো হচ্ছে PQ আকারে, PQ পাখি, ঠিক আছে? সো PQ মানে হচ্ছে তোমার +2 কুইনন, PQ মানে কি +2 কুইনন, এবং পাখি যেহেতু চলতে পারে সো +2 কুইননের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে +2 কুইনন হচ্ছে তোমার একটা চলনশীল লিপিড, ক্লিয়ার? তার মানে প্রথমে হচ্ছে ফিউফাইটিন, তারপরে হবে PQ। তারপর দেখো পাখির উপরে যাও, পাখির উপরে যেতে যেতে তুমি একটা টাইমে পাবা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইটকে আমরা লিখি CYT আকারে, যেটা দ্বারা বোঝা হচ্ছে সাইটোক্রোম। এবং সাইটোক্রোমে মেইনলি আমরা যখন লুন্ডেগুরের মতবাদ পড়তেছিলাম তখনও দেখতেছিলাম যে সাইটোক্রোমে হিম গ্রুপ থাকে যেখানে অ্যাকচুয়ালি আয়রন থাকে। সো এটার ইলেকট্রন গ্রহিতা হচ্ছে তোমার আয়রন। সো আমি লিখে দিলাম হিম, তারপরে এদিকে লিখে দিলাম Fe। তারপরে কি, তার মানে পা, তার উপরে পাখি, তার উপরে স্যাটেলাইট। এখন স্যাটেলাইট কি, তুমি স্যাটেলাইটকে আমরা কি দ্বারা চালাবো? কম্পিউটার দ্বারা চালাবো। সো স্যাটেলাইটকে আমরা চালাচ্ছি PC দ্বারা, পার্সোনাল কম্পিউটার, ক্লিয়ার? PC দ্বারা চালাচ্ছি, এবং পিসির মেইন উপাদান হচ্ছে তোমার কপার। পিসির মেইন উপাদান কি? কপার। সো অ্যাকচুয়ালি এই PC মানে হচ্ছে তোমার +2 সায়ানিন, +2 সায়ানিন। সো +2 সায়ানিনের ইলেকট্রন গ্রহিতা হচ্ছে কপার। তারপরে যাও, তারপরে এই পিসিটা কে চালাচ্ছে? এই পিসিটা তোমার একজন ফ্রেন্ড চালাচ্ছে। সো ফ্রেন্ডকে আমরা ফেসবুকে ভাষায় লিখি FD আকারে, কি আকারে লিখি? FD আকারে। সো এটাকে মেইনলি বোঝা হচ্ছে ফেরিডক্সিন, এটাকে মেইনলি বোঝায় কি? ফেরিডক্সিন। সো এটা হচ্ছে তোমার একটা আয়রন সালফার যৌগ। মনে রাখবা হচ্ছে এইভাবে একটা লোহা দিবা, তার নিচে হচ্ছে এইভাবে একটা হুক দিবা, তাহলে এটা সারা জীবন মনে থাকবে যে এটা হচ্ছে আয়রন সালফার যৌগ, আয়রন সালফার যৌগ। আয়রন মানে লোহা, অ্যাসটা হচ্ছে সালফার, আয়রন সালফার যৌগ। তারপরে কি, তোমার যে ফ্রেন্ডটা যেটা PC চালায় স্যাটেলাইটকে কন্ট্রোল করতেছে, সেই ফ্রেন্ডটা তোমার নিকোটিন নিতেছে, মানে সিগারেট নিতেছে। সো সেইখানে আমরা দিব নিকোটিনামাইড এরিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডাক্টেস, রিডাক্টেস এনজাইম, মানে রিডাক্টেস। তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে নিকোটিনটা রিডিউস করো, সো রিডাক্টেস এনজাইম। এখন খেয়াল করো, তাহলে এই সিকোয়েন্স দ্বারা তুমি পুরা ইলেকট্রন চেইনটা সিরিয়ালি মনে রাখতে পারবা এবং সবগুলোর বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারবা। তাহলে খেয়াল করো, আচ্ছা, যারা যারা আগের ক্লাসগুলোর লিঙ্ক পাইতেছো, আমি এই ক্লাস শেষ হওয়ার পরে, খেয়াল করো, আমি এই ক্লাস শেষ হওয়ার পরে সবগুলো এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব। তার মানে দেখো তোমরা এই জিনিসটা খেয়াল করো, তার মানে তোমরা এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে সেটা সিরিয়ালি মনে রাখতে পারলা এবং তাদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারলা। প্রথম হচ্ছে পা, পায়ের উপরে হচ্ছে পাখি চলতেছে, পাখির উপরে স্যাটেলাইট, স্যাটেলাইটটা কিভাবে চালানো হচ্ছে PC দ্বারা। এই PCটা কে চালাচ্ছে? তোমার ফ্রেন্ড চালাচ্ছে। ফ্রেন্ডটা কি করতেছে? সিগারেট খাইতেছে, মানে নিকোটিন নিতেছে। সো এইভাবে তুমি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা। সো আমরা যেটা করবো এখন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে আমরা ফটো সিস্টেম 2 থেকে ফটো সিস্টেম 1 এর দিকে সাজাবো এবং একটু টেকনিক্যালি সাজাবো। আমাদের ফার্স্টে হচ্ছে তোমার PHA মানে পা। সো আমরা এখানে একটা পা আঁকবো। সো আমরা এখানে কি করবো? একটা পা আঁকবো, যদিও পাটা খুব ভালোভাবে আঁকতে পারবো না আমি। তো এটা হচ্ছে পা, ক্লিয়ার? সো এটা দেখো পা, ক্লিয়ার? তারপরে তারপরে হচ্ছে আমাদের কি? পাখি, ক্লিয়ার? সো পাখি যদি আঁকতে চাই, তো পাখি আঁকতে গেলে পাখি যদি খুব এটা যদি পাখি হবে না, তারপরেও যা ধরে নাও যে এটা হচ্ছে পাখি, ক্লিয়ার? ধরে নাও যে এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে পাখি, পাখিটা উঠতেছে। তারপরে কি? তারপরে হচ্ছে ভাই স্যাটেলাইট। তারপরে কি? আচ্ছা, মাঝখানের এরোগুলা তোমার ডিফারেন্ট কালার দিই। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার, তারপরে পাখির পরে কি? স্যাটেলাইট। তো স্যাটেলাইটটা কি বলতেছিলাম যে স্যাটেলাইট 2 ধরনের আছে, একটা হচ্ছে তোমার ফ্রান্সে দিছে আর একটা ব্রিটেনে দিছে। সো এইদিকে মেনলি আমরা ফ্রান্সের স্যাটেলাইট নিয়ে আলোচনা করবো। সো এইদিকে যেই স্যাটেলাইটটা থাকবে সেটাকে বলা হবে তোমার সাইটোক্রোম F, সেটা কি বলা হবে? সাইটোক্রোম F। তাহলে দেখো পা, তারপরে হচ্ছে পাখি, তারপর হচ্ছে তোমার সাইটোক্রোম, তারপরে কি ভাই? PC,
তারপরে কি পিসি মানে পার্সোনাল কম্পিউটার। সো এখানে একটা কম্পিউটার দাও তুমি, এখানে একটা জাস্ট কম্পিউটার দাও, এখানে একটা কম্পিউটার দাও। আজকের ক্লাস খুব বেশি বড় হবে না, জাস্ট এই সিকোয়েন্সটা যারা বুঝবে ক্লাস একসাথে শেষ, প্রায় 40 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। সো এখানে চিন্তা করো, এখানে আমরা একটা পিসি দিব, এখানে আমরা একটা পিসি দিব, খেয়াল করো এটা হচ্ছে একটা পিসি। ক্লিয়ার? তারপরে দেখো এই পিসির সাথে সরাসরি সংযুক্ত ঘটবে হচ্ছে এইখানের যে রিয়াকশন সেন্টার, সেই রিয়াকশন সেন্টারের, খেয়াল করো সিরিয়ালি মনে রাখো, প্রথমে পা, তারপরে পাখি, তারপরে কি স্যাটেলাইট, তারপরে কি পিসি, তারপরে হচ্ছে P700, তারপরে কি আসবে এই P700 আইসা যুক্ত হবে তোমার ফ্রেন্ডের সাথে এফডি, তারপরে এনএডিপি রিডাক্টাস, সেগুলোকে একটু লিখে দিই, খেয়াল করো। আচ্ছা ভাইয়া লিখাগুলো আরেকটু কাছে হইলে ভালো হইতো না? আচ্ছা আমি এটা একটু, এই ব্লার না ভাই আজকে ঠিক আছে সব কিছু, দেখো তো এখন কাছাকাছি আসছে কিনা, আমি একটু কাছে টানলাম। আরেকটু কাছে টানি দেখো, তারপরে তোমাদের সুবিধার জন্য হয় কিনা। না একটু কাছে আনলাম দেখো, অল ক্লিয়ার, ক্লিয়ার আছে তো, সব কিছুই ক্লিয়ার আছে। আমি আরেকটু কাছে আনলাম দেখো, আচ্ছা আমি আরেকটু কাছে আনি দেখো, এখন দেখো তো তোমরা একটু ফোনটা একটু ইয়া করে দেখো, এটা কি বলে, আমি একটু এই জায়গাটা একটু ইয়া করি, এই প্রজাপতিটা মনে হয় যে সমস্যা করে কিছুটা, মানে লাইটে। অল ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সব কিছু বুঝতেছো তো, তোমরা সিকোয়েন্সটা বুঝছো কিনা এটা বলো। আচ্ছা নাকি আমরা একটা কাজ করবো, আমি কি এই চিত্রগুলো একটু বড় করে লিখবো, যে পা, তারপরে পাখি, তারপরে স্যাটেলাইট, এগুলো একটু বড় করে লিখবো? তোমরা একটু বলো যে এই চিত্রগুলোকে একটু বড় করে আঁকবো কিনা, এটা বলো যে এখানের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলোকে একটু বড় করে আঁকবো কিনা। যদি বলো তাহলে এই চিত্রগুলো একটু বড় করে আঁকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগুলো একটু বড় করে আঁকি। হ্যাঁ তাহলে দেখো ইনিশিয়ালি আসবে কি পা, এই সিকোয়েন্সটা মাথায় রাখো, এই সিকোয়েন্স মাথায় রাখলে তোমার চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন বুঝতে 4 মিনিটও টাইম লাগবে না, 4-5 মিনিটও টাইম লাগার কথা না। ক্লিয়ার? সো ইনিশিয়ালি কি আসে ভাই, ইনিশিয়ালি আসে হচ্ছে পা, ঠিক আছে, ইনিশিয়ালি আসে কি পা, মানে হচ্ছে কি তোমার ফিউফাইটিন, মানে কি ফিউফাইটিন, এটা হচ্ছে পা। ক্লিয়ার? আচ্ছা পায়ের পরে কি ভাই, পায়ের পরে হচ্ছে পাখি, পায়ের পরে কি, পায়ের পরে হচ্ছে পাখি মানে প্লাস্টোকুইনন, পায়ের পরে কি পাখি মানে হচ্ছে কি প্লাস্টোকুইনন। সো এখানে আমরা দিব হচ্ছে পাখি, যদি আমি পাখি আঁকতে পারি না খুব ভালোভাবে, সো ধরে নাও এটা হচ্ছে একটা পাখি, এটা হচ্ছে একটা পাখি, এটা হচ্ছে একটা পাখি। ক্লিয়ার? সো এটা হচ্ছে একটা পাখি, এটা হচ্ছে ঠোঁট, দেন এটা হচ্ছে তোমার ধরো যে ডানা, ঠিক আছে, এটা হচ্ছে পাখি। ক্লিয়ার? এটা হচ্ছে পাখি। তার পাখির পরে কি ভাই, পাখির পরে হচ্ছে স্যাটেলাইট। ক্লিয়ার? সো আমরা এখানে একটা স্যাটেলাইট দিলাম, এবং যে স্যাটেলাইটটা দিব সেই স্যাটেলাইটটা হচ্ছে তোমার ফ্রান্সের স্যাটেলাইট। ক্লিয়ার? সো সাইটোক্রোম এফ, মানে সেটা হচ্ছে তোমার সাইটোক্রোম এফ, এটা হচ্ছে সাইটোক্রোম এফ, ঠিক আছে, সাইটোক্রোম এফ। তারপরে কি ভাই, তারপরে হচ্ছে পিসি, তারপরে কি পিসি, তো এখানে আমরা একটা পিসি আইকা দিব, জাস্ট মানে পার্সোনাল কম্পিউটার রাখবো, পিসি মানে পার্সোনাল কম্পিউটার, সো এখানে আমরা একটা কম্পিউটার রাখবো, এখানে আমরা একটা কম্পিউটার রাখলাম, ঠিক আছে। তারপর এই কম্পিউটারটা থেকে দেন এটা হচ্ছে কানেক্টেড ফটো। এখন বুঝতে পারছো কিনা সেটা বলো সবাই দেখি। আচ্ছা এখন দেখো, তার মানে দেখো পুরো সিকোয়েন্সটা খেয়াল করো, পুরো সিকোয়েন্সটা খেয়াল করো, একটা ইমাজিনেশন থাকবে মাথার মধ্যে অলওয়েজ, তুমি ভুলবা না, ঠিক আছে। আমার লেকচারের বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা, আচ্ছা আমার লেকচারের বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা, যে আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করি তোমাদের মাথায় একটা চিত্র ইনপুট করে দেওয়ার জন্য, যাতে এই জিনিসটা তোমার মধ্যে ভিজুয়ালাইজেশন আকারে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ফেরিডক্সিনের পাশে ব্র্যাকেটে কি, ফেরিডক্সিনের পাশে ব্র্যাকেটটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে একটা আয়রন, খেয়াল করো, এটা হচ্ছে একটা আয়রন মানে লোহা, তার নিচে একটা হুক মানে সালফার, খেয়াল করো। ফেরিডক্সিন হচ্ছে একটা লৌহ সালফার যৌগ বা আয়রন সালফার যৌগ। ক্লিয়ার? ফেরিডক্সিন হচ্ছে কি একটা লৌহ সালফার যৌগ বা আয়রন সালফার যৌগ। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, এখন কি হবে খেয়াল করো, ক্লাস কিন্তু শেষ, ক্লাস কিন্তু আজকে শেষ, এখানেই শেষ। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন তুমি বুঝা গেছো যদি এই সিকোয়েন্স মাথায় থাকে। এখন কি আসবে ভাইয়া, এখন আসবে হচ্ছে তোমার, এখন দেখো এই P700 এদিক দিয়ে সংযুক্ত হবে, এরপরে কি পিসির পরে কি, পিসিটা কে চালাইতেছিল, তোমার ফ্রেন্ড, তো তোমার ফ্রেন্ডের কাছে আসবে, তো এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, খেয়াল করো এটা হচ্ছে তোমার ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। ক্লিয়ার?
এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। সো এই ফ্রেন্ডের পরে খেয়াল করো, এই ফ্রেন্ড কি নিতেছে, নিকোটিন নিতেছে, তাই না? এই ফ্রেন্ড কি নিতেছে, নিকোটিন নিতেছে। সো এখানে একটা আমরা সিগারেট দিয়ে দিব, যেটাকে বলা হবে হচ্ছে তোমার এনএডিপি রিডাক্টেস। এখানে একটা সিগারেট দিয়ে দিব, যেটাকে বলা হবে এনএডিপি রিডাক্টেস। এটা হচ্ছে এনএডিপি রিডাক্টেস। তার মানে দেখো এটা পুরোটা একটা সিকোয়েন্স। এখন খেয়াল করো, তাহলে ইনিশিয়াল হচ্ছে পা, অর্থাৎ এটাকে আমরা লিখবো পিএইচএ আকারে, পিএইচএ, অর্থাৎ এটা হচ্ছে ফিউফাইটিন, এবং ফিউফাইটিন মানে ফিউফাইটিন হচ্ছে এক ধরনের রূপান্তরিত ক্লোরোফিল অণু। তারপর এটা হচ্ছে পিকিউ মানে হচ্ছে পাখি। তারপর এটা হচ্ছে সাইটোক্রোম এফ। তারপর এটা হচ্ছে কি ভাই পিসি বা প্লাস্টোকুইনন, ক্লিয়ার। তারপর এটা হচ্ছে কি ভাই এফডি বা ফেরিডক্সিন। তারপর এটা কি ভাই, এটা হচ্ছে এনএডিপি রিডাক্টেস। এনএডিপি রিডাক্টেস, কেন এনএডিপি রিডাক্টেস বলা হয় তা বুঝাইতেছি, এনএডিপি রিডাক্টেস, ক্লিয়ার। আচ্ছা, এখন সবাই আমাকে জাস্ট কনফার্মেশন দিবা যে তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, তাহলে কিন্তু অচক্রীয় চক্রীয় ফটোফসফোরিলেশন প্রায় 10 মিনিটের ভিতরে 2টা টপিক শেষ হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা বলো যে ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কোনটা কার সাথে সংযুক্ত। খেয়াল করো, এটা P6H0 এর সাথে পা সংযুক্ত। এই জিনিসটা বুঝছো কিনা সবাই একটু বলো। ফ্রেন্ডের থেকে সিগারেট বড়, ওকে। তোমরা একটু শেয়ার করে দাও ভাই, একটু শেয়ার করে দাও। আমি বুঝলাম না তোমাদের শেয়ার কেন এত কম আসে ভাই। আজকে কিন্তু এই ক্লাসের পরে কিন্তু একটা তোমার খুব বড় সড়ো একটা অ্যানাউন্সমেন্ট আছে। অর্থাৎ তোমরা জানো যে আমার এইচএসসি বায়োলজির একটা ফুল কোর্স আছে। সো ফুল কোর্সে আমার প্রায় 140 ঘন্টার মতো ভিডিও আছে শুধু এইচএসসি বায়োলজির উপর, এবং মোটামুটি সব চ্যাপ্টারেরই ভিডিও কমপ্লিট আমার। অর্থাৎ বুটানি এবং জুওলজির যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের ভিডিও কমপ্লিট, সেটার একটা অ্যানাউন্সমেন্ট দিব, ক্লিয়ার। সো সেখানে গ্রুপে থাকো, তোমরা পাওয়া যাবে সেই অ্যানাউন্সমেন্টটা। খুব হিউজ একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে, সেখানে 140 ঘন্টার ভিডিও কমপ্লিট করা আছে অনলি বায়োলজির উপরে। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বলতে পারো যে লার্জেস্ট বায়োলজি কোর্স ইন বাংলাদেশ, ক্লিয়ার, এইচএসসির জন্য। আচ্ছা, সামারি করলে আরেকটু ভালো হয়। ওকে, সামারি করতেছি, খেয়াল করো। সামারি হচ্ছে যে আমরা এখানে ফটো সিস্টেমগুলো দেখাইতেছি, ফটো সিস্টেমগুলো কিভাবে সজ্জিত থাকে। সো আমরা দেখাইতেছিলাম যে ফটো সিস্টেম হচ্ছে 2 ধরনের থাকে, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। তারপরে বলতেছিলাম যে ফটো সিস্টেম 2 এর যে রিঅ্যাকশন সেন্টার সেটাকে বলা হয় P6H0, আর ফটো সিস্টেম 1 এরটাকে P700। কেন বলা হয় সেটা তোমরা জানো নর্মালি। এখন যেটা বলতেছিলাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কিভাবে সজ্জিত থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে তোমার সিরিয়ালি মনে রাখতে হবে, সিরিয়ালি। সো সিরিয়ালি মনে রাখার জন্য আমি বলতেছিলাম একটা নর্মাল একটা সিকোয়েন্স দিয়েছিলাম। সিকোয়েন্সটা হচ্ছে যে তুমি নিচ থেকে উপরের দিকে যাবা, এবং তুমি একটা জাস্ট ঘটনা ইমাজিনেশন করবা, নিচ থেকে উপরের দিকে যাবা। সো এবং একটা ঘটনার ইমাজিনেশন করবা। নিচে হচ্ছে পা, পায়ের উপরে হচ্ছে পাখি, পাখির উপরে হচ্ছে স্যাটেলাইট। দেখো নিচ থেকে উপরে যেতেছে, স্যাটেলাইট চলতেছে পার্সোনাল কম্পিউটারের মাধ্যমে বা পিসির মাধ্যমে। এখন সেই পিসিটা কে চালাইতেছে, তোমার ফ্রেন্ডে চালাইতেছে। ফ্রেন্ড সিগারেট খাইতে খাইতে সেই পিসিটা চালাইতেছে। সো সিগারেটে কি থাকে, নিকোটিন। সো এটাকে বলা হয় নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডাক্টেস এনজাইম। তার মানে এখানে পা মানে হচ্ছে তোমার ফিউফাইটিন, পিএইচ তে ফিউফাইটিন, আর পিকিউতে পাখির পিকিউতে বলা হয় প্লাস্টোকুইনন। সাইটোক্রোমের স্যাটেলাইটের থেকে আসছে সিওয়াইটি, যেটা দ্বারা বোঝায় সাইটোক্রোম। আর এখানে তারপরে হচ্ছে পিসি এর পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। তারপর হচ্ছে এফডিতে হচ্ছে ফেরিডক্সিন, এনএডিপিতে হচ্ছে এনএডিপি রিডাক্টেস। আশা করি সবার একেবারে মাথায় এই হোয়ার ইজ বিক্রিয়ার কেন্দ্র। ভাই এই যে P700 দেখতেছো, P6H0 দেখতেছো, তারা হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র, ক্লিয়ার, তারা হচ্ছে কি বিক্রিয়ার কেন্দ্র। এখন খেয়াল করো, এখন আমরা ইনিশিয়ালি পর্ব হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তো অচক্রীয় ফটোফসফোরাইলেশন এখন সবাই মাথায় রাখো, এখন কিন্তু নতুন লেকচার শুরু হইতেছে, এইগুলো কিন্তু আগের লেকচারের বেসিক। অচক্রীয় ফটোফসফোরিলেশন আমরা মেইনলি এখন বেসিক পড়ানো শুরু করব, যে আমরা নতুন একটা স্টেপে ঢোকার ট্রাই করতেছি। সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়েও খাতা কলম নিয়ে বসে থাকো, এই চিত্রটা জাস্ট মাথায় রাখো। এখন ইনিশিয়ালি বুঝতে হবে যে ফটোফসফোরাইলেশন মানে কি। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে ভাইয়া, ইনিশিয়ালি ফসফোরাইলেশন মানে কি, কোনো একটা যৌগের সাথে যদি ফসফেট গ্রুপ অ্যাড হয়, মানে ধরো তুমি যদি PO4 3- কে অ্যাড করো, ধরো যে PO4 3- কে যদি অ্যাড করো, PO4 3- কে অ্যাড করো মানে ইনডিরেক্টলি ফসফরাসকে অ্যাড করা। কোনো কিছুর সাথে যদি তোমার কি হয়, ফসফরাসের সংযোজন ঘটে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ফসফোরাইলেশন। সো তোমাকে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ ফসফোরাইলেশন, তখন তুমি বলবা ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো একটা যৌগের সাথে ফসফরাসের সংযোজন। সো কোনো একটা যৌগের সাথে যদি ফসফরাসের সংযোজন ঘটলে সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। এখন কেন আগে ফটো লাগলো, কজ কোনো একটা ফসফোরাইলেশন ঘটার জন্য যদি আলোর সাহায্য নিতে হয়,
কিসের সাহায্য নিতে হয়? আলোর সাহায্য নিতে হয়, বা আলো থেকে প্রদত্ত শক্তির সাহায্য নিতে হয়, আলো থেকে প্রাপ্ত শক্তির সাহায্য নিতে হয়, তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ দ্য ফসফোরাইলেশন or the addition of phosphorus which occurs with the presence of photo or with the presence of light, this process is called photophosphorylation। মানে যদি কোনো ফসফরাসের সংযোজন ঘটে আলোক শক্তির উপস্থিতিতে বা আলোক শক্তি দ্বারা, তখন সেটাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? ফটোফসফোরাইলেশনের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করো। ফটোফসফোরাইলেশনের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে দেখি। What is photophosphorylation? ফটোফসফোরাইলেশনের ডেফিনেশন ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু করো দেখি। আচ্ছা, সবাই বুঝতে পারছো? এখন আমরা যা বলছি কেন সেটাকে অচক্রিয় বলা হয় এবং কেন সেটাকে চক্রিয় বলা হয়। এই কমেন্টে তো সরি কমেন্ট না, তোমাদের শেয়ারে তো কম কেন? মাত্র 32 শেয়ার আমি দেখতেছি। তোমরা সবাই একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। ফটো মানে ভাই, ফটো শব্দটা আসছে লাইট থেকে, আর কিছু না। ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এখন এখানে ফটোফসফোরাইলেশন অ্যাকচুয়ালি একটা তোমার একটা স্পেসিফিক জিনিসকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়, সেটা হচ্ছে যদি এডিপির সাথে, খেয়াল করো, এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেটের সাথে যদি ইনঅর্গানিক ফসফেট কানেক্টেড হয়, এডিনোসিন ডাইফসফেটের সাথে যদি ইনঅর্গানিক ফসফেট কানেক্টেড হয়, খেয়াল করো, এডিনোসিন তারপর হচ্ছে ডাই তারপর হচ্ছে ফসফেট, এডিনোসিন ডাইফসফেট মানে দুইটা ফসফেট, আরেকটা ফসফেট যদি কানেক্টেড হয় তখন সেটা হবে এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? সো এখানে অ্যাকচুয়ালি ফসফেট গ্রুপের সংযোজন ঘটতেছে অ্যান্ড এটা ঘটতেছে উইথ দ্য প্রেজেন্স অফ লাইট, দ্যাটস ওয়াই সেই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আলোর উপস্থিতিতে, এটাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে এডিনোসিন ডাইফসফেট বলতে কি বোঝায়, এডিনোসিন ডাইফসফেট বলতে কি বোঝায় সেটা যাওয়ার আগে তোমাদের আমি একটা সিম্পল কোশ্চেন করবো, সিম্পল কোশ্চেনের আনসার দিবা তোমরা সবাই। আমি যদি বলি যে নিউক্লিওটাইড, হোয়াট ইজ নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে কি? কেউ কি আমাকে বলতে পারবা কিনা নিউক্লিওটাইড মানে কি? কেউ আমাকে জাস্ট এটা একটু আনসার দাও। আচ্ছা, একটু আচ্ছা, ব্লার স্টার্ট হয়েছে, সমস্যা না, ব্লাডটা ঠিক হয়ে যাবে। বাট তোমরা ব্লাডটা ঠিক হইতে হইতে তোমরা একটু এটার আনসার দিয়ে দাও যে নিউক্লিওটাইড মানে কি। ব্লাড ঠিক হয়ে যেতেছে আস্তে আস্তে, আমি বলতেছি ব্লাড ঠিক হয়ে যেতেছে আস্তে আস্তে, ব্লাড ঠিক হইতে হইতে তোমরা একটু এটার আনসার দাও, ব্লাড না করে জাস্ট এটা একটু আনসার দাও যে নিউক্লিওটাইড মানে কি, নিউক্লিওটাইড মানে কি, জাস্ট এটা একটু আনসার দাও সবাই। আচ্ছা ভাই, ব্লাড ঠিক আছে, ব্লাড ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আমি তো বললামই ব্লাড ঠিক হইতে হইতে তোমরা জাস্ট এই কোশ্চেনটার আনসার দাও যে নিউক্লিওটাইড মানে কি। এখন ঠিক হয়ে গেছে, দেখো তোমরা নিউক্লিওটাইড মানে কি সেটা একটু আনসারটা দাও দেখি, আমি কারো কোনো আনসার পাইতেছি না। ও মাই গড, ভাই নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক বুঝলাম, নিউক্লিওটাইডের ব্লাড না, এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। একজনে বলতেছে ফসফেট, একজনে বলতেছে, খেয়াল করো, নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেশন, নিউক্লিওটাইড হচ্ছে তিনটা জিনিসের কম্বিনেশন। ফার্স্ট দেখো, নিউক্লিওটাইড হচ্ছে ভাই কয়টা জিনিসের কম্বিনেশন? তিনটা জিনিসের কম্বিনেশন, তিনটা জিনিসের কম্বিনেশন। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে ভাইয়া, খেয়াল করো, একটা জিনিস হচ্ছে তোমার 5 কার্বন সুগার, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা প্লাস 5 কার্বন বিশিষ্ট শর্করার সাথে যদি কোনো নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন ক্ষার অ্যাড হয়, নাইট্রোজেন বেস, তার সাথে যদি তোমার ফসফেট গ্রুপ অ্যাড হয়, তখন এই তিনটা মলিকিউলস যখন একসাথে হবে, তখন এই তিনটা মলিকিউলস একসাথে হওয়ার পর পুরা স্ট্রাকচারটাকে একসাথে বলা হবে হচ্ছে তোমার নিউক্লিওটাইড। একসাথে কি বলা হবে? নিউক্লিওটাইড। দ্যাট মিনস পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, তার সাথে যদি নাইট্রোজেন বেস কানেক্টেড হয় বা নাইট্রোজেন ক্ষার কানেক্টেড হয়, তার সাথে যদি ফসফেট কানেক্টেড হয়, ডিএনএতে সব স্টুডেন্টসদেরকে একটা কোশ্চেন করছিলাম যে ভাইয়া দেখো এখানে নিউক্লিওটাইড এর স্ট্রাকচারটা যদি তুমি দেখো তাহলে দেখবা যে নিউক্লিওটাইড গঠিত হয়েছে ভাই নাইট্রোজেন বেস দ্বারা, অর্থাৎ নিউক্লিওটাইডের একটা বেসিক স্ট্রাকচারের মধ্যে নাইট্রোজেন ক্ষার আছে। সো
এই নিউক্লিওটাইডের পলিমারই হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ বা ডিএনএ। সো এই আরএনএ বা ডিএনএ যে গাঠনিক একক দ্বারা গঠিত, সেই গাঠনিক এককগুলা হচ্ছে তোমার ক্ষার দ্বারা গঠিত। দেখো নাইট্রোজেন বেস মানে নাইট্রোজেন ক্ষার, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, সেই টাইপের নাইট্রোজেন ক্ষার। বাট এইখানে নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেন ক্ষার থাকা সত্ত্বেও কেন এটার যে পলিমারটা গঠিত হইতেছে সেটাকে কেন আমরা অ্যাসিড বলতেছি? খেয়াল করো, তুমি দেখো আরএনএ মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কিন্তু তুমি খেয়াল করো, তুমি আরএনএর গাঠনিক উপাদানে যাও, তখন আরএনএর গাঠনিক উপাদান দেখবা যে তুমি নিউক্লিওটাইড, অ্যান্ড দিস নিউক্লিওটাইড ইজ ফর্মড বাই নাইট্রোজেন বেস, অর্থাৎ নাইট্রোজেন ক্ষার দ্বারা গঠিত একটা জিনিস বা ক্ষার দ্বারা গঠিত একটা জিনিসকে কেন আমরা অ্যাসিড বলতেছি সেটার আনসারটা দেখে তোমরা নিজেরা ট্রাই করবা। আজকের লাইভে আমি নিব না, তোমরা নিজেরা একটু চেষ্টা করে রাখবা। আমার তারপর স্ট্রাকচার অফ ডিএনএ লেকচারটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন ঠিক হয়ে গেছে তো? ক্লিয়ার আছে তোমাদের এত সমস্যা? ভাই এখন তো ব্লাড নাই। আচ্ছা দেখি কত যায়। ভাই এখন তো ব্লাড নাই। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলতেছিলাম, সো এই 5 কার্বন বিশিষ্ট সুগার, তার সাথে যদি নাইট্রোজেন বেস, তার সাথে যদি ফসফেট কানেক্টেড থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ভাই কি? নিউক্লিওটাইড। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, ধরো 5 কার্বন বিশিষ্ট সুগারটাকে আমি দিলাম হচ্ছে, এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট সুগার, যেটাকে আমি পঞ্চভুজ আকারে শো করতে পারি। এটা হচ্ছে একটা ধরো যে পঞ্চভুজ আকারে শো করলাম 5 কার্বন বিশিষ্ট সুগার। সো এটাকে একটু টেকনিক্যাল ওয়াইতে লিখি, খেয়াল করো। 5 কার্বন বিশিষ্ট সুগার হচ্ছে ধরো যে এরকম একটা, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। তার সাথে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ক্ষার অনেক ধরনের আছে, তোমরা জানো যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তার সাথে যদি এইখানে খেয়াল করো 5 কার্বন বিশিষ্ট যদি আমরা একটা সুগার নিই, তার সাথে সুগারটা যদি রাইবোজ হয়, খেয়াল করো সুগারটা যদি কি হয়? রাইবোজ হয়। তার সাথে যদি আমরা খেয়াল করো, তার সাথে যদি আমরা এডিনিনকে কানেক্ট করি, নাইট্রোজেন বেস, খেয়াল করো 5 কার্বন বিশিষ্ট সুগার, তার সাথে যদি নাইট্রোজেন বেস অর্থাৎ এডিনিনকে কানেক্ট করি, আমি এইদিকে দেখাই, খেয়াল করো 5 কার্বন বিশিষ্ট সুগার, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। সো এই 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে যদি আমরা কাকে কানেক্ট করি ভাই? এডিনিনকে কানেক্ট করি, তখন এই পুরো স্ট্রাকচারটাকে বলা হবে এডিনোসিন। খেয়াল করো 5 কার্বন বিশিষ্ট সুগার মানে রাইবোজ সুগারের সাথে যদি রাইবোজ শর্করার সাথে যদি আমি এডিনিনকে কানেক্ট করি, তখন সেটাকে বলা হবে হচ্ছে ভাইয়া এডিনোসিন। আর এখানে যদি আমি গুয়ানিনকে কানেক্ট করি, তখন এটাকে বলা হবে গুয়ানোসিন। এখানে যদি আমি সাইটোসিনকে কানেক্ট করি, তখন সেটাকে বলা হবে সাইটিডিন। এখানে যদি আমি থাইমিনকে কানেক্ট করি, তখনই পুরো স্ট্রাকচারটাকে বলা হবে থাইমিডিন। তার মানে খেয়াল করো, আমি 5 কার্বন বিশিষ্ট সুগারের সাথে এডিনিনকে কানেক্ট করছি, তখন সেটাকে বলা হচ্ছে এডিনোসিন। এখন এইটার সাথে যদি আমি এগেইন একটা ফসফেটকে কানেক্ট করি, ফসফেট PO4 3- যেটাকে আমি জাস্ট পি দিয়ে গুল দিয়ে দেখাচ্ছি, একটা ফসফেটকে কানেক্ট করি, এক মানে হচ্ছে মনো, ঠিক আছে? সো এটার নাম হবে ভাইয়া AMP অর্থাৎ এডিনোসিন। খেয়াল করো এডিনোসিন মোনোফসফেট মানে একটা ফসফেট, সেটার নাম কি হবে? এডিনোসিন মোনোফসফেট, এডিনোসিন মোনোফসফেট। এখন খেয়াল করো, আমরা যদি এখানে কি করি, এডিনোসিন মোনোফসফেট, এখানে যদি আমরা আরেকটা ফসফেটকে কানেক্ট করি, তখন সেটা হবে ভাই খেয়াল করো, এটা হবে এডিনোসিন দুইটা ফসফেট, দুই মানে হচ্ছে ডাই, সো এটার নাম হবে এডিনোসিন ডাইফসফেট। তার মানে জিনিসটা আমাদের এখন ইজিলি বোঝার কথা, তার সাথে যদি আরেকটা ফসফেটকে আমি কানেক্ট করি, তার সাথে কি করে আরেকটা ফসফেটকে কানেক্ট করি, তো আরেকটা ফসফেটকে কানেক্ট করলে তখন সেটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া এডিনোসিন। খেয়াল করো তিন মানে হচ্ছে ট্রাই, সো সেটা হয়ে যাবে এডিনোসিন ট্রাইফসফেট। সো এই জিনিসটাই তোমাদের বইয়ে লেখা আছে যে এডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আমরা একটা ফসফেটকে কানেক্ট করি, এডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আমরা কি করি, এডিনোসিন ডাইফসফেটের সাথে যদি আমরা একটা ফসফেটকে কানেক্ট করি, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ATP অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট। ভাই আটকে যাচ্ছে না তো? ঠিক আছে, সো আমরা লজিক্যালি বলতে পারি ATP ইজ ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইড। দেখো এটা MBBS এর বায়োকেমিস্ট্রির কোশ্চেন, তুমি MBBS এর যখন এক্সাম দিতে যাবা তখন তোমাকে বলতে পারে যে ATP ইজ ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইড, এক্সপ্লেইন দ্যাট। সো ATP কেন নিউক্লিওটাইড সেটার কজ হচ্ছে ভাইয়া, ATP এক ধরনের নিউক্লিওটাইড, সেটার কজ হচ্ছে ATP তোমার তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তারপর হচ্ছে নাইট্রোজেন ক্ষার অর্থাৎ যেখানে এডিনিন আছে,
প্লাস সেখানে ফসফেট আছে। সো সেখানে যেহেতু তিনটা জিনিসের কম্বিনেশন আছে, সো এডিপি অথবা এটিপি অথবা এএমপি, অল থিংস আর ওয়ান টাইপ অফ নিউক্লিওটাইড। ক্লিয়ার? সো এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে। এখন খেয়াল করো, তোমরা যখন ডিএনএ স্ট্রাকচার পড়বা তখন দেখবে যে আরেকটা জিনিস তোমরা বাড়তে পাবা, যে অনেক সময় এভাবে লিখছে ডি দিয়ে, ছোট হাতে ডি দিয়ে তারপরে এটিপি লিখছে। ডিএটিপি মানে কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে ডিঅক্সি এটিপি, অর্থাৎ এখানে যদি রাইবোজ সুগার না নিয়ে তুমি যদি ডিঅক্সি রাইবোজ সুগার নেও, তখন সেটার সাথে যখন এডিনিনকে কানেক্ট করবা তখন সেটাকে বলা হবে ডিঅক্সি এডিনোসিন। সেটার সাথে যখন তিনটা ফসফেটকে কানেক্ট করবা তখন সেটাকে বলা হবে ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার এটিপি এর স্ট্রাকচার। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? এটিপি এর স্ট্রাকচার। এই যে এতক্ষণে একজন কোয়েশ্চেন করতেছে ভাই নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে হচ্ছে নাইট্রোজেন ক্ষার, যে কোনো ধরনের নাইট্রোজেন ক্ষার, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, যে কোনো একটা নাইট্রোজেন ক্ষার, প্লাস হচ্ছে ফসফেট। যদি এই তিনটা জিনিস একসাথে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ভাইয়া নিউক্লিওটাইড। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন স্টুডেন্টরা এই যে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট সেটা বলতে কি বোঝায় সেটা আমি বুঝাই। নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট সেটা বলতে কি বোঝায় সেটা বুঝাই। খেয়াল করো, আমরা জানি যে আমরা সিগারেটে নিকোটিন থাকে এবং সেই নিকোটিনটা হচ্ছে ক্ষতিকারক, বাট একটা জিনিস মাথায় রাখো, ফ্রি নিকোটিন ইজ হার্মফুল ফর ইউর বডি। ফ্রি নিকোটিন তোমার শরীরের জন্য খুব খারাপ একটা জিনিস, বাট উইদাউট নিকোটিন ইউ ক্যান নট সার্ভাইভ। কারণ আমাদের সেলের কিছু মলিকুলার কিছু এনজাইম আছে বা মলিকুলার কিছু সাবস্টেন্স আছে বা এনার্জি প্রোডাকশন করে এরকম কিছু সাবস্টেন্স আছে মানে যেগুলাতে অ্যাকচুয়ালি নিকোটিন থাকে, অ্যান্ড দ্যাট ইজ নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আমি যদি তোমাকে দেখাই যে হোয়াট ইজ এনএডিপি, আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই এনএডিপি মানে কি, এনএডিপি মানে কি, তখন আমি বলবো যে ভাইয়া এনএডিপি মানে হচ্ছে ইনিশিয়ালি একটা নিকোটিন, ধরো এটা হচ্ছে নিকোটিন যেটা হচ্ছে ক্ষতিকারক আমাদের বডির জন্য, এটা হচ্ছে নিকোটিন। এখন এই নিকোটিনের সাথে যদি ভাইয়া একটা নিকোটিনের সাথে যদি অ্যামাইড গ্রুপ সংযুক্ত থাকে, তোমরা জানো যে যারা অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তারা জানো যে অ্যামাইড গ্রুপ মানে হচ্ছে ভাইয়া CONH2 গ্রুপ, এটাকে বলা হয় হচ্ছে অ্যামাইড গ্রুপ। NH2 গ্রুপকে বলা হয় হচ্ছে এমিন গ্রুপ, আর এটার সাথে যখন CO গ্রুপ লাগবে তখন সেটাকে বলা হয় অ্যামাইড গ্রুপ। সো এই নিকোটিনের সাথে যদি অ্যামাইড গ্রুপ কানেক্টেড হয়, অর্থাৎ CONH2 গ্রুপ কানেক্টেড হয়, তখন সেটাকে বলা হবে, খেয়াল করো, নিকোটিনের সাথে অ্যামাইড গ্রুপ কানেক্টেড হয়েছে, সো সেটাকে বলা হবে নিকোটিন অ্যামাইড। ক্লিয়ার? সেটা কি বলা হবে? নিকোটিন অ্যামাইড। সেটা কি বলা হবে? নিকোটিন অ্যামাইড। এখন খেয়াল করো, এই নিকোটিন অ্যামাইডের সাথে যদি এরকম একটা নিউক্লিওটাইড কানেক্টেড হয়, খেয়াল করো, নিউক্লিওটাইড মানে তিনটা জিনিসের সমষ্টি, 5 কার্বন বিশিষ্ট সুগার, দেন হচ্ছে ফসফেট, প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। এরকম যদি একটা নিউক্লিওটাইড কানেক্টেড হয়, আর নিউক্লিওটাইডকে ধরো আমি এরকম একটা গোল চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি, সো এখানে আমি একটা নিউক্লিওটাইডকে কানেক্ট করে দিলাম। যদি একটা নিউক্লিওটাইডকে কানেক্ট করে দেই তখন আমি পাবো, খেয়াল করো, নিকোটিন অ্যামাইড মনোনিউক্লিওটাইড। কি পাবো? নিকোটিন অ্যামাইড মনোনিউক্লিওটাইড। তার সাথে যদি একটা নিউক্লিওটাইড কানেক্টেড না করে যদি আমি দুইটা নিউক্লিওটাইডকে কানেক্ট করি তখন আমি সেটাকে বলতে পারবো নিকোটিন অ্যামাইড দুইটা নিউক্লিওটাইড মানে ডাইনিউক্লিওটাইড। নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড। তার সাথে যদি আমি এগিন একটা ফসফেট গ্রুপকে কানেক্ট করি, PO4 3- গ্রুপকে যদি কানেক্ট করি তখন সেটাকে বলা হবে হচ্ছে ভাইয়া দেখো নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। তার সাথে কখনো কখনো আমি হাইড্রোজেনকে অ্যাড করতে পারি। হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে বিজারণ। সো হাইড্রোজেন যখন সংযোজিত হবে তখন সেটাকে বলা যাবে বিজারিত নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। স্ট্রাকচারটা খুব ডিটেলসে বুঝছো কিনা সেটা বলো দেখি। তোমরা NADP মানে কি সেটা বুঝছো কিনা? সবাই একটু এই জিনিসটা কমেন্ট করো যে নিকোটিন অ্যামাইড তোমার ডাইনিউক্লিওটাইড ফসফেট মানে কি সেটা বুঝছো কিনা। ইনিশিয়ালি নিকোটিনের সাথে একটা অ্যামাইড গ্রুপ সংযুক্ত হয়েছে, তার সাথে দুইটা নিউক্লিওটাইড সংযুক্ত হয়েছে, তার সাথে একটা ফসফেট গ্রুপ সংযুক্ত হয়েছে, সো দ্যাট ইজ কল্ড নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই জিনিসটা বুঝছো কিনা? আচ্ছা রুমি, তুমি কোন জিনিসটা বুঝো না একটু বলো তো, কোন জায়গাটা বুঝো না মেইনলি? কোন জায়গাটা বুঝো না একটু বলো দেখি। আচ্ছা আবার একটু বলতেছি, খেয়াল করো। নিউক্লিওটাইড মানে কি সেটা সম্পর্কে তোমাদের পরিচিত আছে। নিউক্লিওটাইড মানে হচ্ছে তিনটা জিনিসের সমষ্টি। একটা হচ্ছে 5 কার্বন সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে হচ্ছে ফসফেট, তার সাথে হচ্ছে তোমার কি এডিনিন।
ক্লিয়ার? অর্থাৎ নাইট্রোজেন ক্ষার, এই তিনটা জিনিস একসাথে থাকলে তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। তার মানে এই পুরো স্ট্রাকচারটা একটা নিউক্লিওটাইড, যেটাকে আমি গুল চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। এখন খেয়াল করো, একটা নিকোটিন, নিকোটিন তো চিনো, সিগারেটের নিকোটিন একটা ক্ষতিকারক পদার্থ থাকে, বাট সেই নিকোটিনটা ক্ষতিকারক হইলেও সেই নিকোটিনের সাথে যখন একটা অ্যামাইড গ্রুপ সংযুক্ত হবে, অ্যামাইড গ্রুপ মানে CONH2 গ্রুপ যখন সংযুক্ত হবে, তখন সেই নিকোটিন অ্যামাইড যৌগটা আমাদের বডির জন্য উপকারী বা বডির জন্য এসেনশিয়াল। সো এটাকে বলা হয় নিকোটিন। তার সাথে যদি অ্যামাইড গ্রুপ সংযুক্ত হয় তখন সেটাকে বলা হবে নিকোটিন অ্যামাইড। তার সাথে যদি দুই দিকে দুইটা নিউক্লিওটাইড কানেক্টেড হয়, নিউক্লিওটাইড মানে তো চিনতে পারতেছো, এরকম যদি দুইটা নিউক্লিওটাইড কানেক্টেড হয় তখন সেটাকে বলা হবে নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড। তার সাথে যদি একটা ফসফেট কানেক্টেড হয় তখন সেটাকে বলা হবে নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। তার সাথে যদি হাইড্রোজেন সংযুক্ত হয়, হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে তোমার বিজারণ, তো তখন বলা হবে বিজারিত নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। বুঝতে পারছো কিনা এখন? নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটাকে বলা হবে কি নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটাকে কি বলা হবে? নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। একটু ইয়া করো, আস্তে কথা বলতে বলো। নিকোটিন অ্যামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে যাইতে পারি। তাহলে তার মানে ফটোফসফোরাইলেশন মানে কি, এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যদি সংযুক্ত হয় আর সেইখান থেকে যদি এটিপি উৎপন্ন হয়, তার মানে সেখানে একটা ফসফেট গ্রুপ কানেক্টেড হচ্ছে বা ফসফরাস কানেক্টেড হচ্ছে, তো সেটা যদি আলোর উপস্থিতিতে হচ্ছে তখন সেটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। এখন খেয়াল করো কেন সেটাকে অচক্রীয় বলা হলো আবার চক্রীয় বলা হলো। অচক্রীয় মানে যেটা চক্রাকারে ঘটে না, আর চক্রীয় মানে হচ্ছে যেটা চক্রাকারে ঘটতে পারে। ঠিক আছে? অ্যান্ড অচক্রীয় ফটোফসফোরাইলেশনের ডেফিনেশন হচ্ছে, খেয়াল করো সবাই এই জায়গাটাতে, আমরা এখন মেইন টপিক্সে প্রবেশ করে ফেলছি সব বেসিক দিয়ে, সবাই এই জায়গাটাতে খেয়াল করো। অ্যান্ড আমার ক্লাসগুলো শেষের দিকে একটু বেশি মজা হয়, কারণ শুরুর দিকে একটা বেসিক ইনপুট করতে থাকে অ্যান্ড শেষ দিকে মেইন খেলাটা হয়। ক্লিয়ার? আচ্ছা, কে বলতেছে ভাই ভিডিও বারবার আটকে যাচ্ছে? বুঝলাম না, ভিডিও তো আটকাইতেছে না ভাই, আমি এদিকে দেখতেছি আটকাইতেছে না তো ভাই। নিকোটিনের স্ট্রাকচারটা কি মেইনলি এরকম না ভাই, এটা একটা সিস্টেমেটিক স্ট্রাকচার, জাস্ট তোমাদের মনে রাখানোর জন্য, আর কিছু না। ক্লিয়ার? ওকে, তো খেয়াল করো অচক্রীয় ফটোফসফোরাইলেশন ইনিশিয়ালি ডেফিনেশনটা দেখো, তারপরে সবকিছু বুঝতে পারবে। জাস্ট ইনিশিয়ালি ডেফিনেশনটা মাথায় রাখো। অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলতে বোঝায় যেই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 থেকে, আগে জাস্ট ডেফিনেশনটা দেখো, যেই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 2-এ ফিরে না এসে ফটোসিস্টেম 1-এ চলে যায়, সেটাকে বলা হয়েছে তোমার অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ যেখানে, খেয়াল করো, যেখানে ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত হয় কিন্তু ফটোসিস্টেম 2-এ ফিরে আসে না, সেটা চলে যায় হচ্ছে ফটোসিস্টেম 1-এ, তার মানে সেটা চক্রাকারে আবর্তিত হয় না, তখন সেটাকে বলা হবে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ডিটেলস বুঝাইতেছি, আগে জাস্ট ইনিশিয়াল বেসিকটা ইনপুট করো। চক্রীয় ফটোফসফোরাইলেশন মানে যেই প্রক্রিয়ায় ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন আবার বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে ঘুরতে ঘুরতে ফটোসিস্টেম 1-এই ব্যাক করে, ফটোসিস্টেম 1-এই ফিরে আসে। তাহলে দেখো, স্টার্ট যেখান থেকে হয়েছিল ইন্ডো সেখানে হইতেছে, ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন আবার ফটোসিস্টেম 1-এই ফিরে আসতেছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার চক্রীয় ফটোফসফোরাইলেশন। তখন সেটাকে কি বলা হচ্ছে? চক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো জিনিসটা কি ঘটে অ্যাকচুয়ালি। তুমি দেখো, আমরা যদি একটা অ্যাটমকে, এখানে তো মেইনলি এখানে যে ক্লোরোফিল অণুগুলো আছে, সেই ক্লোরোফিল অণুগুলার মধ্যে যখন সূর্যের আলো পড়ে, মানে যখন সূর্যের আলো মানে যে কণাগুলো আছে, তো ফুটন কণা যখন পড়ে, তখন কি হয় নর্মালি ক্লোরোফিল অণুটার যে স্ট্রাকচার আছে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে এখানে, এই জায়গার যে অ্যাটমগুলো আছে, সেই অ্যাটমগুলার তোমার ভ্যালেন্স শেলগুলোতে তোমার হচ্ছে ফুটন গিয়ে তোমার সেখানে আঘাত করে। সো নর্মালি কি হয়, ধরো এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে একটা অ্যাটমের বিভিন্ন শক্তি স্তর। সো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে। এখন তুমি যখন কি করবা, এখানে যখন আলোক শক্তি দিবা, অর্থাৎ সূর্যের আলো যখন এখানে আসবে, ফুটন যখন আসবে, তখন এখানে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন কি হইতে পারে, দেখো 3টা জিনিস হইতে পারে। সেই ইলেকট্রন এইখান থেকে সূর্যের আলোর যে শক্তি আছে, সেই শক্তিকে শোষণ করতে পারে, এবং শক্তি যদি শোষণ করে, তাহলে আমরা জানি যে ইলেকট্রন শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি স্তরে গমন করে, তখন এই ইলেকট্রনটা তার উচ্চতর শক্তি স্তরে গমন করতে পারে, অর্থাৎ সেই ইলেকট্রনটা এখন তার উপরের যে শক্তি স্তর সেখানে আসতে পারে।
ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে কয়েকটা ফেট হইতে পারে। ইনিশিয়ালি ইলেকট্রনটা এখানে শক্তি শোষণ করলো, শোষণ করে তার উচ্চতর শক্তি স্তরে গেল। তার উচ্চতর যখন শক্তি স্তরে যায়, উচ্চতর শক্তি স্তর থেকে একটু পরে সে শক্তি হারায়, ঘুরতে ঘুরতে সে শক্তি হারায়, তা আবার সে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। এবং এটা যদি ঘটে যে সে উচ্চ শক্তি স্তরে গেল এবং সে নিম্ন শক্তি স্তরে আসলো, তখন তার যে শোষিত যে শক্তিটা ছিল সেটাকে সে বর্ণালী আকারে সে বের করে দিতে পারে। সেটাকে সে কি আকারে বের করে দিতে পারে? বর্ণালী আকারে বের করে দিতে পারে। আমরা নিলস বোরের যখন তোমার তত্ত্ব পড়তেছিলাম তখন আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝে আসছি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ফিনোমিনা হইতে পারে, খেয়াল করো, এখানের ইলেকট্রনটা যেটা আছে, এখানের ইলেকট্রনটা সে শক্তি শোষণ করলো, শক্তি শোষণ করার পরে তার উচ্চতর শক্তি স্তরে ইনিশিয়ালি সে গমন করলো, গমন করার পরে সে এই ইলেকট্রনটা যেটা করতে পারে, এখন তো তার উচ্চ শক্তি, অর্থাৎ সে কিছুটা শক্তি শোষণ করছে, তার মধ্যে কিছুটা শক্তি আছে, তো তার মধ্যে যে বাড়তি শক্তিটা আছে, এই ইলেকট্রনটা কি করতে পারে, তার বাড়তি শক্তিটা অন্য আরেকটা পরমাণুকে দিয়ে এই ইলেকট্রনটা আবার নিজের যে কক্ষপথ ছিল সেই কক্ষপথে ব্যাক করতে পারে। তো এই প্রক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাটম থেকে শক্তি অন্য আরেকটা অ্যাটমে স্থানান্তরিত হয়। এবং এই কাজটা করে নর্মালি ক্লোরোফিল এ ছাড়া অন্যান্য যেই অণুগুলো আছে সেই অন্যান্য অণুগুলো। আমি কি বলতেছিলাম যে ক্লোরোফিল বি, তারপর হচ্ছে তোমার ধরো যে ক্লোরোফিল বি এর পরে তোমার ধরো হচ্ছে ফাইকোইরিথ্রিন, দেন ফাইকোসায়ানিন, আমি জাস্ট এইভাবে দিই, ইরিথ্রিন, দেন ফাইকোসায়ানিন। এরা কি করে, অ্যাকচুয়ালি এরা তাদের যে শোষিত শক্তি, সেই শোষিত শক্তি ক্লোরোফিল এ কে দিয়ে দেয়। কাকে দেয় ভাই? ক্লোরোফিল এ কে দিয়ে দেয়। ক্লোরোফিল একে তারা কিভাবে তাদের শোষিত শক্তি দেয়? ইনিশিয়ালি এ ভাই কে বলতেছে ব্লার হয় না তো? আচ্ছা, একটু ওয়েট করে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে খেয়াল করো, তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে কি করে ভাই, ক্লোরোফিল বি, ইরিথ্রিন, ফাইকোসায়ানিন, এদের মধ্যে কি করে, সূর্যের আলো পড়ে। এদের মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন এদের ভিতরে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর ইলেকট্রন এখানে ফুটন আলো থেকে শক্তি শোষণ করে তার উচ্চতর শক্তি স্তরে গমন করে। কিন্তু এখান থেকে ক্লোরোফিল বি, ইরিথ্রিন এবং ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন, এদের থেকে ইলেকট্রনগুলো একেবারে বিক্ষিপ্ত হয় না। এদের ইলেকট্রনগুলা যেটা করে, তার উচ্চতর শক্তি স্তরে গমন করে, ঠিক আছে, বাট উচ্চতর শক্তি স্তরে গমন করার পরে তারা এগেইন তাদের যে নিজের যে নিম্ন শক্তি স্তর ছিল সেই নিম্ন শক্তি স্তরে ব্যাক করে। কিন্তু সে যদি নিম্ন শক্তি স্তরে ব্যাক করে তাহলে সে কিছুটা শক্তি হারাবে। তখন সে যে শক্তিটা হারাবে সেই শক্তিটা তারা ক্লোরোফিল এ কে দিয়ে দিবে। সেই কথাটাই তোমাদের বইয়ে লেখা আছে যে ক্লোরোফিল বি বা হচ্ছে ফাইকোইরিথ্রিন, ফাইকোসায়ানিন, এরা তাদের শোষিত শক্তি ক্লোরোফিল এ কে দিয়ে দেয়। কিভাবে দিয়ে দেয় সেই মেকানিজমটা হচ্ছে এটা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে? যারা বলতেছো ক্লিয়ার ভাবে দেখা যায় না তাদের নিজস্ব নেটে প্রবলেম, আমার এদিকে কোনো প্রবলেম নাই, আমার এদিকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখো, ক্লিয়ার দেখা যেতেছে। এখন খেয়াল করো, এখন কি বললাম, থার্ড কন্ডিশন যেটা হইতে পারে, ক্লোরোফিল এর ক্ষেত্রে যেটা ঘটে, এক্সেপশনাল কেস, অ্যান্ড দ্যাটস ওয়াই ক্লোরোফিল এ ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। ক্লোরোফিল এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা। হচ্ছে ক্লোরোফিল এর ক্ষেত্রে একটা তোমার অন্যরকম একটা কাহিনী ঘটে, যেটার জন্য ক্লোরোফিল এটার এত দাম, যেটার জন্যই মেইনলি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই ক্লোরোফিল এর ক্ষেত্রে কি ঘটে, এখানে ইলেকট্রনটা তার উচ্চ শক্তি স্তরে গমন করে, ঠিক আছে, বাট এটা উচ্চ শক্তি স্তরে গমন করার পরে সেটা আরো শক্তি শোষণ করে, ফুটন থেকে আরো শক্তি শোষণ করে এই ইলেকট্রনটা একেবারে কক্ষপথ থেকে ইলেকট্রনটার একেবারে বিচ্যুতি ঘটে, অর্থাৎ ইলেকট্রনটা তোমার বিক্ষিপ্ত হয়ে যায় বা ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে যায়। অর্থাৎ এখানে ধরো এটা হচ্ছে ক্লোরোফিল এর যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন তার উচ্চতর শক্তি স্তরে গমন করতে করতে সে এখান থেকে কক্ষপথ থেকে সে ছুটে যায়। সে কি হয়, কক্ষপথ থেকে সে ছুটে যায়। এটা ঘটে অনলি ক্লোরোফিল এর ক্ষেত্রে। তার মানে ক্লোরোফিল এ কি করে, ক্লোরোফিল বি থেকে শক্তি নেয়, ফাইকোইরিথ্রিন থেকে শক্তি নেয়,
ফাইকোসায়ানিন থেকে শক্তি নেই, সূর্য থেকে শক্তি নেই, সব থেকে শক্তি নেওয়ার পরে ক্লোরোফিল এর মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন তার কক্ষপথ থেকে উপরের উচ্চতর শক্তি স্তরে যাইতে যাইতে একটা টাইমে একেবারে শক্তি স্তর ছাড়া হয়ে যায়, শক্তি স্তর থেকে বিক্ষিপ্ত হয়ে যায় বা উৎক্ষিপ্ত হয়ে যায়। তার মানে আমরা বলি যে ফটোসিস্টেম 2 এর এখানে যে ক্লোরোফিল এ অণু আছে সেই ক্লোরোফিল এ অণু কি করে, অ্যাকচুয়ালি তার এই অণু কি করে, তার এখান থেকে দুইটা ইলেকট্রনকে বিক্ষিপ্ত করে এবং সে উৎক্ষিপ্ত করে, এবং এই দুইটা ইলেকট্রন তখন রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্রে চলে আসে। বিক্রিয়া কেন্দ্রের নাম হচ্ছে P680। P680। আচ্ছা, এখন কি হয় খেয়াল করো, ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। এই P680 থেকে কি হয়, দুইটা ইলেকট্রন তখন চলে যায় হচ্ছে তোমার ফিউফাইটিনে। দেখো এখন একেবারে ইজি, এই P680 বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন চলে যায় হচ্ছে তোমার, এই দুইটা ইলেকট্রন এখন ট্রাভেল করতে করতে চলে যায় হচ্ছে তোমার ফিউফাইটিনে। তাহলে এই দুইটা ইলেকট্রন চলে গেল হচ্ছে তোমার ফিউফাইটিনে। তাহলে এই দুইটা ইলেকট্রনকে দেখানো যায় এইভাবে, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমি কি বলছিলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অর্থাৎ দি চেইন হুইচ ট্রান্সফারস ইলেকট্রন। তাহলে এটা কি করে, ইলেকট্রনটাকে ট্রান্সফার করে। তখন কি করে, এখানে ফিউফাইটিন থেকে +2 কুইনোনে ইলেকট্রন চলে যায়। প্রথমে কি হয়, তাহলে ক্লোরোফিল এ অণু থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, যেটা চলে যায় P680। P680 থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়, যেটা চলে যায় ফিউফাইটিনে। ফিউফাইটিন থেকে ইলেকট্রন চলে যায় হচ্ছে তোমার +2 কুইনোনে। দেন সে +2 কুইনোন থেকে ইলেকট্রন চলে যায় হচ্ছে তোমার সাইটোক্রোম এফে। তাহলে এখানে ফিউফাইটিন থেকে ইলেকট্রন চলে গেছিল +2 কুইনোনে, +2 কুইনোন থেকে ইলেকট্রন চলে যায় হচ্ছে তোমার সাইটোক্রোম এফে। এখন সাইটোক্রোম এফে ইলেকট্রন আসে। বাট এখানে একটা ফিনোমিনা ঘটে, সেটা হচ্ছে এই দেখো, একটা পাখি যদি স্যাটেলাইট পর্যন্ত উঠতে উঠতে যায় তখন তার অনেকটা শক্তি লস হবে। তো এই যে শক্তিটা সে হারাইতেছে, সেই শক্তিটা দিয়ে, খেয়াল করো, সেই শক্তিটা সে হারাইতেছে সেই শক্তিটা দিয়ে এখানে কি ঘটে, +2 কুইনোন থেকে যখন সাইটোক্রোমে যায় তখন কি ঘটে, তখন একটা এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট সংযুক্ত হয় এবং এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ আমি এখানে খেয়াল করো, এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেটকে সংযোজন করার জন্য কিছু পরিমাণ শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন। সো সেই শক্তিটা দিয়ে আমি এটিপি বানাইলাম। তার মানে যে শক্তিটা প্রয়োজন হয়েছিল আমার ইলেকট্রন থেকে, ইলেকট্রন যে শক্তিটা হারাইছে, ইলেকট্রনের সেই শক্তিটা অ্যাকচুয়ালি এখন এটিপি এর মধ্যে জমা আছে। মেইন কাহিনী তাহলে কে শুরু করছে, হচ্ছে সূর্য। দেখো, সূর্য এখান থেকে ক্লোরোফিল এ অণুর ইলেকট্রনকে বিচ্ছুতি ঘটাইছে, ইলেকট্রনকে বিচ্ছুতি করতে করতে এই জায়গায় ইলেকট্রনটা এই +2 কুইনোন থেকে যখন সাইটোক্রোম এফে যায় তখন ইলেকট্রনটা যেই শক্তিটা হারাইলো সেই শক্তিটা দিয়ে এটিপি উৎপন্ন হইলো। তার মানে কি হইলো, এখানে যে সূর্য শক্তি ছিল সেই সূর্য শক্তিকে এখন দেখো আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ফেললাম। এটিপির ভিতরে আমরা কি জানি, এটিপিকে কি বলা হয়, জৈব মুদ্রা বলা হয়। এটিপির ভিতরে কি থাকে, শক্তি জমা থাকে। আচ্ছা, একটু ব্লার হয়েছে, জাস্ট একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এখন ঠিক আছে। আচ্ছা, সাইটোক্রোম B6 বলতে কি বোঝানো হয়েছে, আরেকটা টাইপের সাইটোক্রোম। মানে সাইটোক্রোম একটা হচ্ছে F আর একটা হচ্ছে সাইটোক্রোম B, মানে দুই ধরনের সাইটোক্রোম আছে। ক্লিয়ার, আর কিছু না এটা। আচ্ছা, এখন খেয়াল করো, এখন তারপরে কি হবে, এখন হচ্ছে এইখান থেকে সাইটোক্রোম F থেকে ইলেকট্রন চলে যাবে হচ্ছে তোমার +2 সায়ানিনে। দেখো এখন ইজি, তুমি নিজে নিজে মাথায় চলে আসবে, সাইটোক্রোম F থেকে ইলেকট্রন চলে যাবে হচ্ছে তোমার পিসিতে, অর্থাৎ +2 সায়ানিনে। এখন খেয়াল করো, এদিকে আরেকটা কাহিনী ঘটছে। এইদিকে যখন সূর্যের আলো কিন্তু শুধুমাত্র ফটোসিস্টেম 2 এ পড়ছে না, সূর্যের আলো কিন্তু ফটোসিস্টেম 1 এও পড়ছে। সো সূর্যের আলো যখন ফটোসিস্টেম 1 এর মধ্যে পড়ছে তখন এই ফটোসিস্টেম 1 এর যে ক্লোরোফিল এ অণু আছে, যেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, সেটাও কিন্তু 2টা ইলেকট্রন হারাইছে। তার মানে এখানে যে P700 আছে সেটা অলরেডি 2টা ইলেকট্রন হারায় বসে আছে। সে কি করছে, 2টা ইলেকট্রন হারায় বসে আছে। তো এখানে তোমার +2 সায়ানিন থেকে 2টা ইলেকট্রন গিয়ে এখানে P700 এর 2টা ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করে দিবে। খেয়াল করো, ব্যাপারটা খেয়াল করো, এখানে যেমন সূর্যের আলো পড়ছে, এখানেও ঠিক সেই সূর্যের আলো পড়ছে। সো এখানে যে ক্লোরোফিল এ অণু থেকে 2টা ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে P680 তে গেছে, দেন সেটা ফিউফাইটিনে গেছে। এখানেও ঠিক ক্লোরোফিল এ অণু থেকে 2টা ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে P700 এ গেছে, P700 থেকে ফেরিডক্সিনে আসছে। তার মানে কি হলো, খেয়াল করো, এখানে যে সূর্যের আলোটা পড়লো সেখান থেকে ক্লোরোফিল এ অণু থেকে 2টা ইলেকট্রন বিক্ষিপ্ত হয়েছে, সেটা P700 এ আসছে, P700 থেকে সেটা ফেরিডক্সিনে আসছে। সো এখান থেকে P700 থেকে যদি সেটা ফেরিডক্সিনে চলে আসে,
ফেরিডক্সিনে চলে আসে, তার মানে এখানে যে তোমার এখানে যে সিস্টেমটা আছে ফটো সিস্টেম 1, সেই ফটো সিস্টেম 1-এর দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে। নট অনলি ফটো সিস্টেম 1-এর ইলেকট্রনের ঘাটতি হয়েছে, ফটো সিস্টেম 2-এরও কিন্তু ইলেকট্রনের ঘাটতি হয়েছে, সেটা আমি পূরণ করে দিতেছে। বাট একটা জিনিস খেয়াল করো, ইনিশিয়াল এখন কন্ডিশনটা এখান থেকে শুরু না করে এখান থেকে শুরু করো, এখান থেকে জাস্ট শুরু করো যে ফটো সিস্টেম 1-এর মধ্যে ক্লোরোফিল অ্যানোর মধ্যে তোমার সূর্যের আলো পড়ছে, সেখান থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছে, দুইটা ইলেকট্রন P700 এ আসছে, সেই P700 থেকে দুইটা ইলেকট্রন চলে আসছে হচ্ছে ফেরিডক্সিনে। তার মানে এখানে ফটো সিস্টেম 1-এর দুইটা ইলেকট্রন ঘাটতি হয়েছে। এই ঘাটতিটা কিভাবে পূরণ হইলো সেটা দেখো। এখানে যখন সূর্যের আলো ফটো সিস্টেম 2 এর মধ্যে পড়ছে, ফটো সিস্টেম 2 থেকে ক্লোরোফিল অ্যানো থেকে দুইটা ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে P680 তে গেছে, যেটা ফিউফাইটিনে আসছে, প্লাস টু কুইনোনে আসছে, সাইটোক্রোম F এ আসছে, প্লাস টু সাইনিনে আসছে, সেই দুইটা ইলেকট্রন এখন ফটো সিস্টেম 1 এ আসছে, মানে P700। দ্যাট মিনস ফটো সিস্টেম 1 যেই দুইটা ইলেকট্রন ফেরিডক্সিনকে দিয়ে সে যেই দুইটা ইলেকট্রন হারাইছিল, সেই দুইটা ইলেকট্রনের ঘাটতি তার পূরণ হয়ে গেছে। এখনো কার ইলেকট্রনের ঘাটতি পূরণ হয় নাই? ফটো সিস্টেম 2 এর। ফটো সিস্টেম 2 এর ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করতেছে। বাট এখানের কাহিনীটাকে দেখো, এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে P700 থেকে দুইটা ইলেকট্রন চলে আসলো হচ্ছে ফেরিডক্সিনে, সেই ফেরিডক্সিন থেকে দুইটা ইলেকট্রন এখন চলে যাবে হচ্ছে তোমার NADP রিডাক্টেজে। তার মানে দেখো আলটিমেটলি এখানে যে ফটো সিস্টেম 2 আছে, সেই ফটো সিস্টেম 2 আলটিমেটলি কি করছে, তোমার ফটো সিস্টেম 2 তোমার সে দুইটা ইলেকট্রন হারাইছে, ফটো সিস্টেম 2 দুইটা ইলেকট্রন হারাইছে। ফটো সিস্টেম 1 যে দুইটা ইলেকট্রন হারাইছিল সেটা পূরণ হয়েছে ফটো সিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রনের মাধ্যমে। এই জিনিসটা বুঝছো কিনা? আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা সেটা বলো। ভাই তানভীর হাসান, উভয় ফটো সিস্টেমে কি ক্লোরোফিল অণু থাকে না ভাই? একটাতে থাকে ক্লোরোফিল A 700 ন্যানোমিটার, আর একটাতে থাকে ক্লোরোফিল A 680 ন্যানোমিটার। তরঙ্গদৈর্ঘ্য আলো শোষণ করে, এটা তো আগের লেকচারে বুঝাইছি, বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝা গেছে কিনা সেটা একটু বলো দেখি সবাই। আচ্ছা, আমি আবার বলতেছি, আবার সামারাইজ করতেছি, খেয়াল করো কি কাহিনীটা ঘটে। ফটো সিস্টেম 1 ও সূর্যের আলো পড়তেছে, ফটো সিস্টেম 2 ও সূর্যের আলো পড়তেছে, বাট কাহিনীটা শুরু করতেছে ফটো সিস্টেম 2 থেকে। ফটো সিস্টেম 2 এর যে ক্লোরোফিল অ্যানো আছে, সেই ক্লোরোফিল অ্যানো থেকে দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়। কেন? কারণ সেটা যখন সূর্যের আলো পড়ে তখন সেখান থেকে ইলেকট্রনটা তোমার কক্ষপথ উচ্চতর শক্তি স্তরে গমন করতে করতে বিচ্যুতি ঘটে যায়। তখন সেই ফটো সিস্টেম 2 থেকে যে দুইটা ইলেকট্রন বিক্ষিপ্ত হয় সেটা চলে যাওয়া হচ্ছে তোমার বিক্রিয়া কেন্দ্র P680 তে। সেই বিক্রিয়া কেন্দ্র থেকে সেটা আসা হচ্ছে ফিউফাইটিনে, ফিউফাইটিন থেকে সেটা যায় হচ্ছে প্লাস্টোকুইননে, প্লাস্টোকুইনন থেকে যায় হচ্ছে সাইটোক্রোম F এ। এই যে প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F এ যাওয়ার সময় সেই এডিপি আর ইনঅর্গানিক ফসফেট থেকে এটিপি তৈরি করে, অর্থাৎ এটিপিতে এখন শক্তিটা জমা থাকে। সেই দুইটা ইলেকট্রন এখন সাইটোক্রোম F থেকে চলে যায় হচ্ছে প্লাস্টোসায়ানিনে। সেই প্লাস্টোসায়ানিন থেকে দুইটা ইলেকট্রন গিয়ে যায় হচ্ছে তোমার P700, অর্থাৎ এখানে ফটো সিস্টেম 1 এ চলে যায় দুইটা ইলেকট্রন। এখন আমার কথা হচ্ছে ভাই, ফটো সিস্টেম 1 কেন দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, সেটার কজ হচ্ছে ফটো সিস্টেম 1 এর মধ্যে সূর্যের আলো পড়ছে, সেখানে ক্লোরোফিল A এর মধ্যে যখন সূর্যের আলো পড়ছে সেখান থেকে দুটো ইলেকট্রন বিক্ষিপ্ত হয়েছে, যেখান থেকে দুটো ইলেকট্রন আসছে P700 এ, P700 থেকে ইলেকট্রনগুলো চলে আসছিল ফেরিডক্সিনে। তার মানে এখানের ক্লোরোফিল A অণু দুইটা ইলেকট্রন হারাইছে, এখানে দুইটা ইলেকট্রন ঘাটতি আছে। হ্যাঁ, এখানেও ঘাটতি আছে, বাট আমি জাস্ট একটা একটা করে পূরণ করতেছি। এখানে যে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, এই দুটো ইলেকট্রনের ঘাটতি কিভাবে পূরণ হইলো? এখানে ধরো দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে এখানে যদি দুটো ইলেকট্রনের ঘাটতি থাকে কিভাবে পূরণ হলো? এখান থেকে যে দুটো ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছে সেই দুটো ইলেকট্রন ফিউফাইটিন প্লাস টু সাইটোক্রোম F প্লাস টু সায়ানিন, দেন যখন এখানে গেল তখন এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি পূরণ হলো। বাট এখান থেকে যে দুইটা ইলেকট্রন রিলিজ হয়েছিল তারা চলে গেল হচ্ছে ফেরিডক্সিনে, ফেরিডক্সিন থেকে চলে গেল হচ্ছে NADP রিডাক্টেজ। এখন দেখো আমাদের ফটো সিস্টেম 2 এর নরমালি এখন দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, এখন এটা আমরা কিভাবে পূরণ করব? খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে ফটো সিস্টেম 2 এর দুইটা ইলেকট্রন দরকার, সে দুটো ইলেকট্রন হারাইছে। ফটো সিস্টেম 1 দুটো ইলেকট্রন হারাইছিল সূর্যের কারণে, সে দুটো ইলেকট্রন হারাইছিল, বাট সেই দুটো ইলেকট্রন সে ফটো সিস্টেম 2 থেকে নিয়ে নিছে। কিন্তু এখন ফটো সিস্টেম 2 এর দুটো ইলেকট্রন দরকার, সে অ্যাকচুয়ালি কি করে, তখন P680 যখন দুইটা ইলেকট্রন হারায় তখন তার মাথা নষ্ট হয়ে যায়। তখন সে যেটা করে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ এবং ক্লোরিনের উপস্থিতিতে, কার উপস্থিতিতে? ম্যাঙ্গানিজ এবং ক্লোরিনের উপস্থিতিতে সে যেটা করে সেটা হচ্ছে পানির অণুকে সে ভাঙে। P680 কি করে? পানির অণুকে ভাঙে। সো পানির অণুকে ভাঙে সে কি করে? H2O কে যদি আমরা ভাঙি তখন
H2O কে আমরা ভাঙলে পাবো হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন, অর্থাৎ আমরা পাই হচ্ছে তোমার নর্মালি পাই হচ্ছে H2 প্লাস আমরা পাই হচ্ছে তোমার হাফ O2। এখন যেটা হয় খেয়াল করো, এখন এই যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন হচ্ছে একটা অণু, তো এখানে হচ্ছে হাইড্রোজেন অণু, তার মানে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, তারা কি করে একটা করে ইলেকট্রন তারা শেয়ার করে, একটা করে ইলেকট্রন তারা কি করে শেয়ার করে। সো এখানে আমি ব্যাপারটা দেখাই, খেয়াল করো, এটা হচ্ছে একটা হাইড্রোজেন, দেন এটা হচ্ছে একটা হাইড্রোজেন। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা হাইড্রোজেন অণু, তো এই হাইড্রোজেন অণুটা কি হয় তোমার এখানে P6H0 কি করে এই হাইড্রোজেন অণুটাকে ভাঙা দেয়, কারণ এই P6H0 কি দরকার, দুইটা ইলেকট্রন দরকার। সো এখানে যেটা করে এখানের যে বন্ধনটা যেটা আছে সেটা ভাঙা দেয়, তখন এই হাইড্রোজেন অণু ভাঙা গিয়ে ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু হয়ে যায়। সো এখানে আমরা নর্মালি পাই হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু যেটার একটা ইলেকট্রন থাকে, এখানে আমরা আরেকটা হাইড্রোজেন পরমাণু পাই যেটার একটা ইলেকট্রন থাকে। সেইখান থেকে কি করে এই P6H0 কি করে এখানে হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে, দুইটা হাইড্রোজেনের যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনকে তারা পুল করে। সো দুইটা ইলেকট্রনকে তারা পুল করে, খেয়াল করো, দুইটা ইলেকট্রনকে তারা পুল করে দুইটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসে। সো দুইটা ইলেকট্রনকে যদি বের করে নিয়ে আসে তখন এরা হয়ে যায় হচ্ছে তোমার H+, এখান থেকে ইলেকট্রনগুলো সরাই দাও, এরা হয়ে যাবে কি H+। তার মানে অ্যাকচুয়ালি এখানে যে H2O আছে সেটা ভাঙা হয়ে যাচ্ছে তোমার, এখানে হয়ে যাচ্ছে তোমার 2H+, মানে দুইটা প্রোটন প্লাস হয়েছে তোমার দুইটা ইলেকট্রন প্লাস হয়েছে তোমার হাফ অক্সিজেন প্লাস হয়ে কি তোমার হাফ অক্সিজেন। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে এখানে প্লাস হাফ অক্সিজেন হয়। এখন যেটা হয় এখানে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা ইলেকট্রন আসা এখানে যে ফটোসিস্টেম 2 আছে সেই ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনের ঘাটতি পূরণ করে। কি করে? ইলেকট্রনের ঘাটতি পূরণ করে। এখন দেখো এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি পূরণ হইলো, এখানেরও পূরণ হইলো, বাট এখন দেখো এই এনএডিপি রিডাক্টেজে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন কি করবে, এই এখানে যে এনজাইমটা আছে সেই এনজাইমটার নাম হচ্ছে এনএডিপি রিডাক্টেজ। সে যেটা করে সেটা হচ্ছে আমাদের এখানে এই সেলের ভিতরে এই জায়গাটার মধ্যে এনএডিপি প্লাস অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট থাকে এবং সেটা পজিটিভ আকারে থাকে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট থাকে। এখানে কি করে এই দুইটা ইলেকট্রন আয়সা কি করে, দেখো এখানে দুইটা প্রোটন আছে, দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনকে এদিকে পাশাপাশি রাখো, একটা হাইড্রোজেনকে এইভাবে রাখো আর একটা হাইড্রোজেনকে এইভাবে রাখো। এনএডিপি রিডাক্টেজের কাছে কি আছে ভাই, দুইটা ইলেকট্রন আছে। এন্ড এখানে এনএডিপি রিডাক্টেজ মানে যেই এনজাইমটা রিডাকশন ঘটায়, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, রিডাকশন মানে হচ্ছে কি বিজারণ। আচ্ছা একটু ব্লার হয়েছে, ঠিক হয়ে যাবে, বাট দেখতে থাকো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তখন কি ঘটে, তখন হচ্ছে এখানে এনএডিপির সাথে এনএডিপি প্লাসের সাথে এই হাইড্রোজেনগুলো অ্যাড হয়। কিসের মাধ্যমে অ্যাড হয়? এই ইলেকট্রনগুলোর মাধ্যমে। একটা ইলেকট্রন কি করে, একটা ইলেকট্রন এসে এই এনএডিপি প্লাসের সাথে সংযুক্ত হয়, তখন এনএডিপি প্লাসের সাথে যদি একটা ইলেকট্রন সংযুক্ত হয় তখন সেটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া এনএডিপি, অর্থাৎ এটা পজিটিভটা থাকবে না কারণ একটা ইলেকট্রন অ্যাড হয়ে গেছে। আর দুইটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন কি করে, আরেকটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়, তখন এই হাইড্রোজেনের সাথে যদি H+ অর্থাৎ প্রোটনের সাথে অ্যাড হয়, প্রোটনের সাথে যদি একটা ইলেকট্রন অ্যাড হয় তখন সেটা হয়ে যায় H। আর এখানে যেটা হয় H+টা সংযুক্ত থাকে, সো সেটাকে আমরা প্লাস আকারে দেখাই। সেটা আমরা কি আকারে দেখাই? প্লাস আকারে, অর্থাৎ এনএডিপির সাথে NADPH+, এটা মাঝখানে প্লাস, প্লাস মানে এখানে একটা প্রোটন সংযুক্ত হয়েছে H+, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে যেটা হয় মেইনলি প্রোডাকশন হয় এনএডিপি রিডাক্টেজ কি করে, এখানে পানির থেকে ভেঙে যে দুইটা প্রোটন আসছে সেই দুইটা প্রোটনের সাথে এনএডিপি প্লাসের সংযোজন ঘটে, সে হচ্ছে তোমার বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট উৎপন্ন করে। এ পর্যন্ত বুঝছো কিনা? এ পর্যন্ত বোঝা গেছে কিনা? আচ্ছা এখন খেয়াল করো এই জায়গাটাতে, খেয়াল করো এখানে হাফ অক্সিজেন উৎপন্ন হয়েছিল। কি অক্সিজেন উৎপন্ন হয়েছিল? হাফ অক্সিজেন। কিন্তু আমাদের একটা ফুল অক্সিজেন তৈরি করার জন্য এই স্টেপটা আবার ঘটতে হবে। সো এই স্টেপটা এগেইন ঘটে এবং এগেইন আরেকটা এটিপি উৎপন্ন হয়। খেয়াল করো এগেইন আরো দুইটা ইলেকট্রন উৎক্ষিপ্ত ঘটে, সো এগেইন সেম কাহিনী ঘটে। সো সেম কাহিনী যদি ঘটে আরেকটা এনএডিপি প্রোডাকশন হয়,
2 অণু পানি অংশগ্রহণ করে, কারণ এখানে 2 অণু পানি অংশগ্রহণ করে, আর এখানে প্রতি স্টেপে যদি একটা করে এটিপি উৎপন্ন হয় তার মানে 2টা এটিপি উৎপন্ন হয়। কয়টা এটিপি উৎপন্ন হয়? 2টা এটিপি। তার মানে আমরা অচক্রীয় ফটোফসফোরিলেশনের সম্পূর্ণ বিক্রিয়াটাকে এভাবে দেখাইতে পারি যে এখানে মেইনলি কারা কারা অংশগ্রহণ করতেছে, এখানে এই বিক্রিয়ায় মেইনলি অংশগ্রহণ করতেছে হচ্ছে তোমার, এই বিক্রিয়ায় মেইনলি অংশগ্রহণ করতেছে হচ্ছে তোমার 2 অণু পানি, 2 অণু পানি প্লাস 2 অণু পানি প্লাস 2 অণু এডিপি প্লাস 2 অণু ইনঅর্গানিক ফসফেট এখানে অ্যাড হয়। তারপরে কি কি প্রোডাকশন হয়? প্রোডাকশন হয় হচ্ছে তোমার 2 অণু NADPH প্লাস H প্লাস প্লাস প্রোডাকশন হয় হচ্ছে তোমার 2 অণু ATP, 2 অণু ATP। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশনের বিক্রিয়া। তার দ্যাট মিন্স অচক্রীয় ফটোফসফোরিলেশনে আমরা তার মানে আমরা বুঝলাম যে অচক্রীয় ফটোফসফোরিলেশনে কি কি উৎপন্ন হয়। অচক্রীয় ফটোফসফোরিলেশনে তাহলে 2 অণু এটিপি উৎপন্ন হইতেছে প্লাস 2 অণু বিজারিত এনএডিপি উৎপন্ন হইতেছে। এন্ড তোমরা জানো যে যখন শ্বসনে যাবে তখন সেই এনএডিপি বিজারিত এনএডিপি 1 অণু এডিপি থেকে এনএডিপি থেকে আমরা 3 অণু এটিপি পাই, যেটা আমরা ক্লাস 9 10 এ পড়ে আসছি, একেবারে সিম্পল বেসিক। 1 অণু এনএডিপি থেকে আমরা 3 অণু এটিপি পাই, 3 অণু এটিপি। ক্লিয়ার? তার মানে এখানে অচক্রীয় ফটোফসফোরিলেশনে 2টা প্রোডাক্ট উৎপন্ন হয়, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে কি এনএডিপি। ক্লিয়ার? ওকে। এখন দেখো চক্রীয় ফটোফসফোরিলেশন কি। দ্যাট মিন্স এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন, ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 2 এ ব্যাক না করে ফটোসিস্টেম 1 এ চলে যায়। ফটোসিস্টেম কোথায় চলে যায়? 1 এ চলে যায়। এবং এখানে যে ইলেকট্রনের যে ঘাটতি ঘটে সেই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করা হচ্ছে তোমার পানির অণু এসে। দ্যাট মিন্স তোমাকে যদি আমি একটা নর্মাল কোয়েশ্চেন করি যে ভাইয়া কোনো একটা অঞ্চলে বা কোনো একটা এরিয়াতে বা কোনো একটা কন্ডিশনে পানির অভাব ঘটলো, সো কোনো একটা কন্ডিশনে যদি পানির অভাব ঘটে তখন সেখানে অচক্রীয় ফটোফসফোরিলেশন ঘটতে পারবে না। কজ কি? কজ হচ্ছে অচক্রীয় ফটোফসফোরিলেশনে ইলেকট্রনের ঘাটতি পূরণ করা হচ্ছে পানি। যদি পানি না থাকে তাহলে সেখানে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার মতো কেউ নাই, সো সেখানে নর্মালি তোমার কি ঘটবে না? ফটোফসফোরিলেশন ঘটবে না। সো অচক্রীয় ফটোফসফোরিলেশন ঘটার জন্য পানির প্রয়োজন। ক্লিয়ার? বাট চক্রীয় ফটোফসফোরিলেশন ঘটার জন্য পানির প্রয়োজন নাই। কেন আমি বলি, চক্রীয় ফটোফসফোরিলেশনে যেটা ঘটে সেটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরিলেশনে তোমার ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরতে ফিরতে আবার ফটোসিস্টেম 1-এই ফিরে আসে। কোনটাতে ফিরে আসে? এগেইন ফটোসিস্টেম 1-এই সেটা ফিরে আসে। অর্থাৎ এখানে যেটা হয় চক্রীয় ফটোফসফোরিলেশনে কি ঘটে, অনলি এখানে তোমার ফটোসিস্টেম 1-এর যে ক্লোরোফিল অণু আছে সেই ক্লোরোফিল অণুতে তোমার ঘটে, ফুটন কোণ আঘাত করে। যখন আঘাত করে তখন এই ক্লোরোফিল অণু থেকে ইলেকট্রন 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়। সেই 2টা ইলেকট্রন চলে আসে হচ্ছে P700 এ। সেই 2টা ইলেকট্রন কোথায় চলে আসে? P700 এ। P700 থেকে 2টা ইলেকট্রন চলে আসে হচ্ছে ফেরিডক্সিনে। এই চক্রীয় ফটোফসফোরিলেশনে এনএডিপি রিডাক্টেজ অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না একটু পরে বলতেছি, খেয়াল করো। এখান থেকে তার মানে এখান থেকে ক্লোরোফিল অণু থেকে 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হলো, যেটা চলে আসলো P700 এ। P700 থেকে সেটা চলে আসলো ফেরিডক্সিনে। ফেরিডক্সিন থেকে সেটা সরাসরি চলে আসবে হচ্ছে তোমার প্লাস্টোকুইনোনে। এখন দেখো প্লাস্টোকুইনোনে চলে আসার পরে এই 2টা ইলেকট্রন এখন প্লাস্টোকুইনোন থেকে যাবে হচ্ছে সাইটোক্রোম F এ। সো প্লাস্টোকুইনোন থেকে যখন সাইটোক্রোম F এ যাবে সেম কাহিনী ঘটবে, অর্থাৎ এগেইন এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে সেখানে এটিপি উৎপন্ন করবে। আগের স্টেপটার মতো প্লাস্টোকুইনোন থেকে যখন সাইটোক্রোম F এ যায় তখন সেখানে এটিপি প্রোডাকশন হয়। এই 2টা ইলেকট্রন কি করবে এখন? এই 2টা ইলেকট্রন এখন যাবে হচ্ছে প্লাস্টোসায়ানিনে। প্লাস্টোসায়ানিন থেকে 2টা ইলেকট্রন এগেইন চলে যাবে P700 এ। তার মানে এখানে ফটোসিস্টেম 1 থেকে যেই 2টা ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছিল সেটা বিভিন্ন বাহকের মাধ্যমে ঘুরতে ঘুরতে এগেইন ফটোসিস্টেম 1 এ চলে আসলো। এন্ড এই জায়গায় দেখো ফটোসিস্টেম 1-এর ইলেকট্রন ঘাটতি একটু পরে পূরণ হয়ে যেতেছে তার নিজের ইলেকট্রনের মাধ্যমেই। সো এই জায়গায় পানির কোনো হেল্প লাগতেছে না। সো এই জায়গায় যেহেতু পানির কোনো হেল্প লাগতেছে না, সো এই জায়গায় কোনো পানি ভাঙা কোনো H+ প্রোডাকশন হইতেছে না, কোনো ইলেকট্রনও প্রোডাকশন হইতেছে না। সো যেহেতু H+ প্রোডাকশন হইতেছে না, সো এখানে যে NADP রিডাক্টেজ আছে সেই NADP রিডাক্টেজ কি করতে পারতেছে না? সে কি করতে পারতেছে না? NADPর সাথে H+ কে কানেক্ট করতে পারতেছে না। কজ কি? কজ হচ্ছে এখানে H+ এর উৎসই নাই।
কারণ এখানে এখানে তো পানির ভাঙন করতেছে না। ক্লিয়ার? এখানে কি করতেছে না, পানির ভাঙন করতেছে না। দ্যাটস ওয়াই এই জায়গায় এনএডিপি রিডাক্টেজ কাজ করতেছে না। এখন তোমাদের কোয়েশ্চেন এগেইন যে ভাই কেন ফিউফাইটিন কাজ করে না? তাইলে আমরা যখন চক্রীয় ফটোফসফোরিলেশন ঘটাবো তখন কেন ফিউফাইটিন কাজ করে না? সেটার কথা হচ্ছে ফিউফাইটিন হচ্ছে তোমার ফটোসিস্টেম 2 এর প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। ফটোসিস্টেম 2 এর প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা হচ্ছে ফিউফাইটিন। চক্রীয় ফটোফসফোরিলেশনে মেইনলি ফটোসিস্টেম 2 অংশগ্রহণ করে না। সো ফটোসিস্টেম 2 যেহেতু অংশগ্রহণ করে না, ফটোসিস্টেম 2 এর প্রাথমিক যে ইলেকট্রন গ্রহীতা আছে সেটা অংশগ্রহণ করে না। দ্যাটস ওয়াই এখানে যেটা হয় সেটা হচ্ছে এই চক্রটার মধ্যে ঘটে, অর্থাৎ ফেরিডক্সিন থেকে প্লাস্টোকুইনন থেকে সেটা সাইটোক্রোম এফ থেকে প্লাস্টোসাইনিন, এগেইন সেটা ফটোসিস্টেম 1 এ 2টা ইলেকট্রন যায়। ক্লিয়ার? অ্যান্ড সেখানে তোমার হয়। দ্যাট মিনস চক্রীয় ফটোফসফোরিলেশনে অনলি একটা প্রোডাকশন হয়, যেটা হচ্ছে এটিপি। চক্রীয় ফটোফসফোরিলেশনে কখনো এনএডিপি প্রোডাকশন হয় না। দ্যাট মিনস আমরা আগে বলতেছিলাম যে এক অণু বিজারিত এনএডিপি থেকে এনএডিপি H+H+ থেকে আমরা 3 অণু এটিপি পাই। সো নর্মালি যেহেতু এখানে কোনো এনএডিপি প্রোডাকশন হয় না, সো এখানে আমরা মেইনলি এটিপি যেটা পাই শুধুমাত্র এটিপি পাই। অর্থাৎ চক্রীয় ফটোফসফোরাইলেশনে শক্তির যে পরিমাণ, শক্তি যেটা উৎপন্ন হয় সেই শক্তি অনেক কম পরিমাণ উৎপন্ন হয়। শিওর। একজনে কোয়েশ্চেন করছে যে প্রোডিউসড হিসেবে অক্সিজেন কি উৎপন্ন হয় না? না ভাই, অক্সিজেন উৎপন্ন হয় না, কজ এখানে পানি অংশগ্রহণ করে না। এখানে যে অক্সিজেনের যে উৎস, সেই অক্সিজেনের উৎস হচ্ছে পানি। অক্সিজেনের উৎস কি? পানি। সো এখানে যেহেতু এখানে পানি অংশগ্রহণ করতেছে না, সো এখানে নর্মালি অক্সিজেন উৎপন্ন হইতেছে না। চক্রীয় ফটোফসফোরিলেশন নর্মালি হচ্ছে একটা উদ্ভিদ তখনই সে এটাতে অংশগ্রহণ করে যখন তার বাঁচার আর কোনো ওয়ে নাই, সে পানি পাইতেছে না। দেখো, পানি যখন না পায় একটা গাছ কিন্তু সাথে সাথেই মারা যায় না, সে আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায়। কজ হচ্ছে সে সামহাউ সে সার্ভাইভ করার ট্রাই করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট পাথওয়ে। এটা হচ্ছে শেষ চিকিৎসা তার, যে কিছুটা এটিপি সে প্রোডাকশন করতেছে, করে সে হচ্ছে সামহাউ সে তোমার করতে চাইতেছে, সার্ভাইভ করতে চাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা তোমরা বলো এখন চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন বুঝছো কিনা? বুঝলে ক্লাস শেষ করে দিব। বুঝছো কিনা সবাই একটু বলো। আর ক্লাসের কত % বুঝছো এটা একটু বলো দেখি। বুঝতে পারছো? আচ্ছা সবাই কত % বুঝতে পারছো এটা বলো। চক্রীয় এবং অচক্রীয় 99%। কেন ভাই তোমার 1% কোন জায়গায় বাদ গেছে? আচ্ছা, এটা আশা করি যে সারা জীবনে ভুলবো না এটা। আচ্ছা, নেটের জন্য যাই বুঝতে পারো না, পরে ডাউনলোড দিয়ে দেখে নিও। ওকে, সবাই বুঝতে পারছে দেখলাম। তাহলে ক্লাস কি শেষ করবো আজকে এখানে? শোনো, কালকে থেকে মানে তোমার এর নেক্সট ক্লাসে কিন্তু আমরা কেলভিন চক্র পড়াবো। সো এর পরের ক্লাস থেকে যদি না থাকো ভাই, তোমরা কিন্তু লাইফের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস মিস করবা। কারণ কেলভিন চক্র যদি না বুঝতে পারো ভাই, তাহলে তোমার কেলভিন চক্রের পরে যেই তোমার C4 চক্র, দেন যেই তোমার ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, এগুলা কিচ্ছু বুঝতে পারবে না। সো অন্তত এর নেক্সট ক্লাসগুলোতে যারা আজকে নতুন, অন্তত এর নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, ঠিক আছে? আর আগের বাকি যে ক্লাসগুলো হলো সেই সবগুলো ক্লাসের লিঙ্কও আমি একটু পরে পোস্ট দিয়ে দিতেছি। ক্লিয়ার? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।